মনে হয়েছে যে না কোনো জিনিস বুঝি নাই, ভাইয়াকে জিজ্ঞাসা করা উচিত ছিল, এমন কেউ আছেন? আচ্ছা, খুবই ভালো। ওকে, সো আমরা হচ্ছে ফার্স্টে একটু কুইক রিক্যাপ করে ফেলি যে আমরা প্রথম ক্লাস আসলে কি কি শিখেছিলাম। কালকে আসলে আমরা সরি গতদিন হচ্ছে আমরা আসলে ক্লাস মানে সেন্ট্রালাইজ বা ক্লাসিক্যাল বা ট্রেডিশনাল এমএল যেটা আছে সেটার আসলে যে লিমিটেশনস গুলো আছে সেটা প্রথমে আমরা ডিটেক্ট করা শিখলাম, এবং সেখান থেকেই আসলে আমরা বুঝলাম যে ওই ক্লাসিক্যাল বা ট্রেডিশনাল ইমেলকে আসলে যদি আমরা ইমপ্রুভ করতে চাই বা ওর লিমিটেশন গুলাকে যদি ফুলফিল করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগবে, আমাদের এফএল এর মতো একটা স্ট্রাকচার লাগবে, তাই না? সো আমাদের আমাদের কাছে নতুন একটা টেকনোলজি আসলো, যেটা হচ্ছে এফএল, যেটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ এমএল এর মতো কাজ করে, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে ওয়াই এফএল, ঠিক আছে, হোয়াট এফএল, ওয়াই এফএল, ঠিক আছে, এগুলো সম্পর্কে জেনেছিলাম। আমরা ওয়ার্ক ফলো সম্পর্কে জেনেছি, মানে কিভাবে এফএল কাজ করে, এফএল এর যে স্টেপগুলা ছিল, ঠিক আছে, স্টেপগুলা সম্পর্কে একদম ভেঙে ভেঙে বিস্তারিত আমরা শিখেছিলাম। এরপর হচ্ছে আমরা অ্যাগ্রিগেশন টেকনিক্স, কারণ আমরা বলেছিলাম যে অ্যাগ্রিগেশনটা হচ্ছে আমাদের এফএল এর একটা কোর কনসেপ্ট আর কি। তো যেটা হয়েছে যে আমরা ওই অ্যাগ্রিগেশনের কিছু টেকনিক ওই দিন শিখেছি, 5টা মতো টেকনিক শিখেছিলাম। আজকেও আসলে আমরা কিছু অ্যাডভান্স টেকনিকও দেখবো, মানে গত দিনের কিছু আছে, সঙ্গে আরো 2-3টা অ্যাডভান্স অ্যাগ্রিগেশন টেকনিকও আমরা আজকে দেখবো। কারণ আজকের জিনিসটা এমনভাবে ডিজাইন করা যেখানে হচ্ছে আমরা আসলে গতদিন যেটা দেখছি সেটা আসলে জাস্ট এফএল এর বেসিক। আজকে হচ্ছে বর্তমানে এফএল নিয়ে কি হচ্ছে, কোথায় কাজ করার স্কোপ আছে, মানে গতদিন আপনারা যা শিখছেন সেগুলো আসলে খুবই হয়ে গেছে। আমি বলছি না এফএলও আসছে, অনেক দিন হয়ে গেছে। তো এখন আসলে কোন কোন এফএল এ কাজ করা যায়, এফএল এর সাথে কি যুক্ত করলে কি লাগাইলে আসলে কাজ করা যায়, এই জিনিসগুলো আমরা শিখবো। এবং আমরা নতুন একটা জিনিসের সাথে পরিচয় হব। আমরা এতদিন অনেক ফ্রেমওয়ার্ক দেখছি, তাই না? যারা 3.1 মানে যাদের মনে আছে আর কি, 3.1-এ আমরা হচ্ছে জ্যাঙ্গো নামে একটা ফ্রেমওয়ার্ক শিখেছিলাম, ঠিক আছে? এছাড়াও যারা মানে এর বাইরে নিজের ইন্টারেস্টে আসলে বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা ডেভেলপিং এর কাজ করেন, তারা রিয়্যাক্ট, তারপর এরকম আরো আছে যেমন অ্যাঙ্গুলার, বা কেউ যদি জাভার বা এরকম আরো যা যা আছে আর কি, সেগুলো যদি পার্সোনাল ইন্টারেস্ট থেকে শিখে থাকেন। তো আজকে এরকমই একটা ফেডারেটেড লার্নিং এর একটা ফ্রেমওয়ার্ক যার নাম হচ্ছে ফ্লাওয়ার, ওইটা আমরা দেখবো। তো চলেন আমরা আস্তে আস্তে শুরু করি। সো ফার্স্টে যদি আসে, আমরা হচ্ছে গতদিন জাস্ট বেসিক এফএলটা শিখেছিলাম, আজকে আমরা দেখবো টাইপস অফ এফএল বা টাইপস অফ ফেডারেটেড লার্নিং। তো ফেডারেট লার্নিং কে বিভিন্ন ভাবে আসলে ক্লাসিফাই করা হয়েছে। তো এই যে ক্যাটাগরাইজটা করা হয়েছে এটা আবার ডিফারেন্ট ভাবে, ঠিক আছে? ডিফারেন্ট ভাবে মানে যে ডেটা ডিস্ট্রিবিউশনের উপরে বেস করে কিছু ক্লাসিফিকেশন আছে বা ক্যাটাগরি আছে, ক্লায়েন্ট পার্টিসিপেশনের উপরে বেস করে আসলে কিছু ক্যাটাগরি আছে, সিস্টেম আর্কিটেকচারের উপরে বেস করেও আসলে কিছু ক্যাটাগরি আছে। তো চলেন আমরা একটা একটা করে করি। প্রথমে যদি আমরা ডেটা ডিস্ট্রিবিউশনের উপর বেস করে এফএল এর ক্যাটাগরিগুলো দেখি বা ক্লাসিফিকেশনটা দেখি, তাহলে আমরা যে 3টা কমন এফএল পাই এর মধ্যে প্রথমটাই হচ্ছে হরাইজন্টাল ফেডারেটেড লার্নিং, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এইচএফএল, ঠিক আছে? আজকের এই টার্মগুলো আপনারা একটু ভালো করে শুনবেন, ঠিক আছে, এবং পারলে একটু টুকে রাখবেন, মানে নোট করবেন খাতা কলম দিয়ে। কজ যে আজকে আজকে ক্লাস আসলে যে জিনিসগুলো নিয়ে কথা বলতেছি এগুলো এখন স্টেট অফ দ্য আর্থের কাছাকাছি, ঠিক আছে? মানে এগুলা নিয়ে খুব সীমিত কাজ হয়েছে এবং এগুলোর উপর কাজ করার এখনো অনেক স্কোপ আছে, ঠিক আছে? তো প্রথমটাই হচ্ছে হরাইজন্টাল ফেডারেটেড লার্নিং, সংক্ষেপে এইচএফএল বলতেছি আমরা। তো চলেন এটা ডেফিনেশনটা আমরা পড়ি এবং বোঝার চেষ্টা করি আসলে কি বলছে। সো ফার্স্টে আমরা বলছি এটা বেসড অন কি ডেটা ডিস্ট্রিবিউশন। সো এটা ডেফিনেশনে বলতেছে এ ধরনের ফেডারেটেড লার্নিং আমরা কখন ইউজ করি, অকার্স ওয়েন পার্টিসিপেন্টস, হু আর দ্য পার্টিসিপেন্টস, দ্য ক্লায়েন্টস, তাই না, হ্যাভ ডেটা সেটস উইথ দ্য সেম ফিচার স্পেস বাট ডিফারেন্ট ডেটা স্যাম্পল, ঠিক আছে? হোয়াট ইজ ফিচার অ্যান্ড হোয়াট ইজ স্যাম্পল? ফিচার বলতে আমরা বোঝাচ্ছি, দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা হসপিটালের
পেশেন্ট রেকর্ড আছে আমাদের কাছে উইথ দ্য সেম মেডিকেল ফিচারগুলা কি, যে আমাদের কাছে ওদের কি ধরনের ডেটা আছে। যেমন দেখেন আমাদের কাছে কি কি আছে, এজ আছে, ব্লাড প্রেশার আছে এবং সিমটমস আছে। সিমটমসটা কি, যেমন সিমটমস হিসেবে আমরা টেম্পারেচারটাকে নিছি এখানে। সো এজ, ব্লাড প্রেশার যেটাকে আমরা সংক্ষেপে বিপি বলতেছি, এবং টেম্পারেচার। সো দেখেন আমরা টোটাল 3টা হসপিটালের ডেটা দেখতেছি, ডেটা সেটকে দেখতেছি, হসপিটাল এ বি সি, 3 জনেরই দেখেন ডেটা সেটটার দিকে খেয়াল করেন, যে সেম ফিচার্স যেখানে লেখা ডেটা সেটটাতে দেখেন 3 জনেরই এজ, বিপি, টেম্পারেচার, এজ, বিপি, টেম্পারেচার, এজ, বিপি, টেম্পারেচার। সো এই যে ডেটা সেটের যে কি কি জিনিস আছে ডেটা সেটে, সেটাকে বলা হচ্ছে ডেটা সেটের ফিচার। আর ডিফারেন্ট ডেটা স্যাম্পল বলতে কি, ডেটা স্যাম্পল মানে হচ্ছে আপনারা কাদের ডেটা ইউজ করতেছেন, ঠিক আছে, কিসের ডেটা ইউজ করতেছেন, তাই না? যেমন হসপিটাল এ হয়তো বা মানুষের হসপিটাল, হসপিটাল বি হচ্ছে ধরেন পশু হসপিটাল, তাই না? সো পশুরও তো এজ আছে, ব্লাড প্রেশার আছে, টেম্পারেচার আছে। আই ডোন্ট নো পশুর আসলে ব্লাড প্রেশার আছে কিনা, বাট আই থট মানে বাট লেট আমরা ধরে নিই ব্লাড প্রেশার আছে। তো যদি আসলে এমন হয় যে দেখেন এখানে যেমন আমরা এখানে উদাহরণটার জন্য ইউজ করছি যে ডিফারেন্ট পেশেন্টের, কারণ এক পেশেন্ট তার সব হসপিটালে গিয়ে আসলে এই টেস্টগুলো করায় না। সো পেশেন্টদের দেখেন যে পেশেন্টগুলা ডিফারেন্ট বাট দ্য ফিচার স্পেস হচ্ছে সেম, মানে তাদের সেম ডেটা, সেম ধরনের ডেটা আমরা কালেক্ট করেছি। এবং এই ধরনের সিনারিওটা যখন হয় তখন আমরা যেভাবে আসলে যে এফএলটা ইউজ করি সেটা হচ্ছে হরাইজন্টাল এফএল, ঠিক আছে? তখন যে আমরা যে এফএলটা ইউজ করি এটাকে বলা হয় হচ্ছে হরাইজন্টাল এফএল। এন্ড এখানে দেখেন এটা রিজনটা বলছে কেন আমরা হরাইজন্টাল বলতেছি। ইট ইজ কল্ড হরাইজন্টাল বিকজ ইফ ইউ ইমাজিন স্ট্যাকিং দ্য ডেটা সেট, আপনারা যদি ডেটা সেটগুলোকে স্ট্যাক করেন, এই যেখানে দেখেন স্ট্যাক করা আছে, ইউ আর অ্যাডিং রোজ, মানে স্যাম্পলগুলোকে কি রো আকারে অ্যাড করতেছেন না, হরাইজন্টালি। আপনারা দেখেন হরাইজন্টালি কি করতেছেন, ডেটাগুলোকে অ্যাড করতেছেন, এবং এগুলা দেখা যাচ্ছে যে হরাইজন্টালি আসলে সেম, ঠিক আছে? তো এগুলার ইউজ কেস এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কোথায়, যেমন হেলথ কেয়ারে, ব্যাংকিং ফ্রড ডিটেকশন। আমাদের জানি অনেক ব্যাংকিং ফ্রড হয়। কিছুদিন আগেই আমি একটা ব্যাংকের, খুব নাম করা একটা ব্যাংকের দেখলাম যে এরকম একটা ফ্রড কেস চলতেছে, ঠিক আছে? এবং আমাদের স্মার্টফোন কিবোর্ড, ঠিক আছে, এখানেও আসলে এ ধরনের এফএল আমরা ইউজ করে থাকি। যেমন আমরা জানি যে আসলে এফএল তৈরি হয়েছে গুগল থেকে, গুগলের জি বোর্ডের জন্য। সো ওখানে আসলে এই ধরনের এফএল আসলে ইউজ হয়। ওকে, এইটা যদি বুঝে থাকেন, এটার জাস্ট বিপরীতটা হচ্ছে ভার্টিক্যাল এফএল। ভার্টিক্যাল এফএল কি বলতেছে দেখেন, ভার্টিক্যাল এফএল বা ভিএফএল যেটাকে বলতেছে আমাদেরকে, ভার্টিক্যাল এফএল occurs when participant have data set with same user or sample। মানে কি, এখানে কি ছিল, ডেটা স্যাম্পলটা আলাদা ছিল, কিন্তু এখানে হচ্ছে স্যাম্পল বা ইউজার হচ্ছে সেম, বাট তাদের ফিচারগুলো আলাদা। আমি আবারও বলতেছি, তাদের ইউজারগুলো সেম, মানে ইউজার সেম ইউজার বাট ডিফারেন্ট ফিচারের ডেটা আমাদের কাছে আছে। যেমন দেখেন এখানে একটা সিনারিও হিসেবে আমরা ইউজ করতেছি হচ্ছে এ ব্যাংক, ঠিক আছে? একটা ব্যাংক এবং একটা ই কমার্স কোম্পানির ডেটা আসছে, ঠিক আছে? তারা কি করতে চাচ্ছে, তারা দুইজন ডেটা শেয়ার করে তাদের ডেটা ডিফারেন্ট ডেটা সেটের উপর তাদের লোকাল মডেলকে ট্রেন করে তারা যে আপডেটটা বা আমাদেরকে গ্রেডিয়েন্ট বা প্যারামিটারটা দিবে, সেটার ডেটা সেটটা আসলে কেমন হবে তার উপর ডিপেন্ড করে তারা কি করবে, একটা ক্রেডিট স্কোর মডেল করবে, ঠিক আছে? যে আপনার ব্যাংকিং হিস্ট্রি এবং আপনার ই কমার্স পারচেজ হিস্ট্রি বা বিহেভিয়ার দেখার উপরে আপনাকে একটা ক্রেডিট কার্ড বা আপনাকে একটা ক্রেডিট লিমিট সেট করে দিবে, ঠিক আছে? তো দেখেন ব্যাংকের কাছে আপনার কি কি আছে, ইউজার আইডি আছে, তার কাছে অবভিয়াসলি আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার বা একটা ইউজার আইডি আপনাদের আছে, আপনার ইনকাম সে জানে, এবং আপনার ক্রেডিট হিস্ট্রি বলতে আপনি ধরেন এই যে মানে আপনার যে ব্যাংকিং গুলা করেন, ধরেন এটাকে ক্রেডিট ডেবিট যাই বলেন, ঠিক আছে? মানে আপনি কত টাকা ঢুকাচ্ছেন, খরচ করতেছেন, কোথায় খরচ করতেছেন, কিভাবে খরচ করতেছেন, এই হিস্ট্রিগুলো ব্যাংকের কাছে আছে। অপরদিকে ই কমার্স, যেমন আমরা অনেকেই অনলাইন শপিং করি, আমাদের দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম হচ্ছে দারাজ, পিকাবু, বর্তমানে কার্টআপ আসছে, ঠিক আছে? এছাড়াও আরো তো অনলাইন প্ল্যাটফর্ম আছেই, তাই না? তাদের কাছে কি আছে দেখেন, তাদের কাছে আপনার একটা ইউজার আইডি আছে, আপনার পারচেজ হিস্ট্রিটা আছে, যে আপনি তাদের থেকে কি কিনছেন, কি কিনেন, কি ধরনের প্রোডাক্ট বেশি কিনেন,
এবং আপনার ব্রাউজিং বিহেভিয়ার আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনার ব্রাউজিং বিহেভিয়ার আছে, আপনি কোন প্রোডাক্টগুলো খুলে খুলে দেখেন, ভেতরে যান, ঠিক আছে, কোন প্রোডাক্টগুলো আপনি অ্যাড টু কার্ট করেন, অ্যাড টু উইশ লিস্ট করেন, এ ধরনের বিহেভিয়ার আছে। তো দেখেন এটার কাহিনীটা হচ্ছে একটা সেম মানুষের ব্যাংকিং হিস্ট্রি আর একটা সেম মানুষেরই ই কমার্স হিস্ট্রি, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন যে আমরা যদি ডেটা সেটটাকে এভাবে বলি যে আমাদের কাছে তিনজন ইউজার আছে, ইউজার 1, ইউজার 2, আই এম সরি, হ্যাঁ, ইউজার 1, ইউজার 2, ইউজার 3। সো ব্যাংক কি করতেছে, ইনকাম এবং ক্রেডিটের উপর এটাকে একটা ট্রেন করতেছে মডেলটাকে, আর ই কমার্স কি করতেছে, পারচেসেস এবং ক্লিকস এর উপরে ট্রেন করতেছে, কিন্তু ইউজার সেম, তাদের ফিচারগুলো আসলে আলাদা। সেক্ষেত্রে যে যে ধরনের মানে যে মডেলটা যে ধরনের এফএল এর দিকে ধাবিত হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল এফএল, ঠিক আছে। এবং এটাকে ভার্টিক্যাল বলার কারণটা কি, বিকজ ইউ আর অ্যাডিং কলামস ভার্টিক্যালি টু ক্রিয়েট এ মোর কমপ্লিট ডেটা সেট, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটাকে ভার্টিক্যাল এফএল বলতেছে। তো এখানে চ্যালেঞ্জটা হচ্ছে নিড টু ম্যাচ ইউজার্স উইদাউট রিভিলিং আইডেন্টিটিস। দেখেন ব্যাংকও চাইবে না ইউজারটা কে এটা বলতে, ই কমার্সও চাইবে না এই আপনার ডেটা, আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো ভাইরাল করতে চাইবে না, তাই না, বা কারোর সাথে শেয়ার করতে চাইবে না। কিন্তু এটা শেয়ার না করেও আসলে ওরা কোনো একটা ভাবে আপনার কি করতেছে এই জিনিসগুলাকে ট্র্যাক করবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, আমাদের এই ধরনের ডেটা সেট আসলে প্রিপেয়ার করাটা আসলে একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। আর ইউজ কেসেস কোথায় আছে, ক্রস ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, অ্যাডভার্টাইজিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ঠিক আছে। ক্রস ইন্ডাস্ট্রি কোলাবোরেশন যেমন আমাদের ভার্সিটির সাথে বাইরের ভার্সিটিগুলা বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর বিভিন্ন কোলাবোরেশন হয় না, তখন আমরা কি করি, আমাদের বাংলাদেশে আসলে এই ধরনের প্র্যাকটিস নাই যে ফেডারেটেড লার্নিং করে ডেটা শেয়ার করবে। আমরা আসলে কি করি যে আমাদের বিভিন্ন ওয়ার্কশপ করাইতে আসে, ঠিক আছে, তারা আপনাদের ফোন নাম্বার, ইমেল, নাম, হ্যাঁ, অনেক জিনিস নিয়ে চলে যায়, ঠিক আছে। এগুলা কিন্তু আপনাদের পার্সোনাল ডেটা, ঠিক আছে। তো দেখেন বাইরে যখন এরকম ক্রস ইন্ডাস্ট্রি কোলাবোরেশন হয় তখন তারা কি করে, এই কাইন্ড অফ ভার্টিক্যাল এফএল এর একটা সিনারিও তারা এনে এইভাবে ডেটা শেয়ার করে যাতে তাদের গ্লোবাল যে মডেলটা হবে বা সার্ভার মডেল যেটা, সেটা হচ্ছে সবকিছুই জানে, কিন্তু আপনার ব্যাংক ই কমার্সের কিছু জানবে না, ই কমার্স ব্যাংকের কিছু জানবে না, কিন্তু তারা দুইজনের ডেটা দিয়ে আসলে একটা কম্বাইন ভাবে আপনার ক্রেডিট স্কোর ঠিকই বের হয়ে আসবে। সেম ভাবে অ্যাডভার্টাইজিং এর জন্য হইতে পারে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর জন্য হইতে পারে। যারা আসলে এই সেক্টর গুলাতে আসলে রিসার্চ করতেছেন তারা এই জিনিসগুলো আসলে বর্তমানে ইউজ করতে পারে। আরেকটা জনপ্রিয় ডেটা ডিস্ট্রিবিউশনের ক্লাসিফিকেশন হচ্ছে ফেডারেটেড ট্রান্সফার লার্নিং। এই যে দুইটা জিনিস দেখলাম, এই দুইটার কম্বিনেশন হচ্ছে ফেডারেটেড ট্রান্সফার লার্নিং। এখানে কি হয় একটু আমরা খেয়াল করি, চলেন। Federated transfer learning addresses scenarios where participants have different users and different feature, ঠিক আছে। তাদের ইউজারও সেম না, ফিচারও সেম না, ঠিক আছে, বাট there still some overlap or similarity that can be leveraged for learning। তাদের মানে আমরা ইউজার গুলোও সেম না, আমাদের ফিচারও সেম না, বাট স্টিল কিছু সিমিলারিটিস আছে যেগুলা দিয়ে আসলে আমরা কি করতে পারি, আমাদের মডেলটাকে ট্রেন আপ করতে পারি। এক্সাম্পল দেখেন, ইউএস ব্যাংক অ্যান্ড এ চাইনিজ ই কমার্স প্ল্যাটফর্ম। ইউএস ব্যাংকে কারা আসলে আছে, ইউএস এর ক্লায়েন্টরা আছে, ইউএস এর সিটিজেনরা আছেন, আর এই চাইনিজ ই কমার্স প্ল্যাটফর্ম এখানে আসলে কারা কেনাকাটা করে, চাইনিজ মানুষরা আছে। এখন আমরা যদি একটা ইউএস ব্যাংকের ডেটা এবং একটা চাইনিজ ই কমার্সের ডেটা এই দুইটাকে মার্চ করে করতে যাই তাহলে কি হবে বলেন তো, সেই সময় যে জিনিসটা হবে সেটা হচ্ছে ফেডারেটেড ট্রান্সফার লার্নিং, ঠিক আছে। মানে এখানে ইউজারও ডিফারেন্ট, আমাদের ফিচার গুলাও আসলে ডিফারেন্ট। দেখেন ব্যাংক আমাকে কি যে যে তথ্য প্রোভাইড করবে, ই কমার্স তো আসলে সেগুলো দিতে পারবে না, আবার ই কমার্স যেগুলো প্রোভাইড করবে ব্যাংক আমাকে আসলে ওইগুলা দিতে পারবে না। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন যে ইউজার গুলো কিন্তু ডিফারেন্ট, ইউএস এর ইউজার আর চাইনিজ প্ল্যাটফর্ম, তার মানে এখান থেকে যে ডেটা আসবে সেটা চাইনিজ ইউজারের, ঠিক আছে। তো এখানে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে
লিমিটেড ইউজার ওভারল্যাপ, ঠিক আছে, ইউজার ওভারল্যাপ হয় না, ডিফারেন্ট ফিচার সেট, আমরা ডিফারেন্ট ধরনের ফিচার সেট পেয়ে থাকি, এবং নিড ট্রান্সফার লার্নিং টেকনিক্স, আমাদের এইটা করতে গেলে আসলে এই ট্রান্সফার লার্নিং এর জন্য এক্সট্রা কিছু অ্যালগোরিদম বা কিছু টেকনিক আসলে নিজেদের ডেভেলপ করতে হয়, যার উপরে ডিপেন্ড করে আমরা আসলে এই ট্রেনিংটা চালাবো, ঠিক আছে। সো এইটা আমাদের জন্য এক্সট্রা একটু একটা প্রেশার বা এক্সট্রা একটা বলতে পারি কাজ করতে হয় আর কি। এর ইউজ কেস কি হইতে পারে? ক্রস রিজিয়ন সার্ভিসেস বা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের জন্য এই ধরনের ফেডারেটেড লার্নিং আসলে ইউজ হয়। তো ক্রস রিজিয়ন বলতে ধরেন আমরা বাংলাদেশি, আমরা এ ধরনের, বা আমরা এশিয়ান, এদিকে ইউরোপিয়ান আছে, আফ্রিকান আছে, তো এই ধরনের ক্রস রিজিয়ন কাজগুলো যখন আমরা করতে চাবো ডিফারেন্ট এরকম রিজিয়নের ডেটা নিয়ে, তখন হচ্ছে আসলে আমরা ফেডারেটেড ট্রান্সফার লার্নিং এখানে ইউজ করতে পারি। অথবা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের জন্য, যেমন ধরেন এখানে হয়তো একটা ইউএস ব্যাংকের সাথে একটা চাইনিজ ই কমার্স প্ল্যাটফর্মের একটা কোলাবোরেশন হয়েছে, যার ফলে তারা আসলে এইরকম কিছু একটা করতে চাচ্ছে। তারা আসলে হয়তো বা এমন কিছু রিসার্চ করতেছে যে ইউএস ব্যাংক থেকে আসলে চাইনিজ ই কমার্স গুলোতে কেমন পেমেন্ট হয়, কেমন ইউজার আছে তাদের, মানে এই ধরনের জিনিস আর কি, ঠিক আছে। কেমন লিমিট, ধরেন একটা ব্যাংক চাচ্ছে কেমন লিমিট দেওয়া উচিত এরকম ফরেন ই কমার্স প্ল্যাটফর্মের জন্য, ঠিক আছে। যেমন চাইনিজ তো আসলে চাইনিজ ই কমার্স প্ল্যাটফর্ম ইউএস এর বাইরে, সেখানে মানুষ কেনাকাটা করলে তাদের আসলে একটা লিমিট কেমন দেওয়া উচিত, ঠিক আছে, ট্রানজাকশন লিমিট। তো এই তিনটা হচ্ছে খুবই কমন ডেটা ডিস্ট্রিবিউশন লেভেলের হচ্ছে ফেডারেটেড লার্নিং। এরপরে আরেকটা আছে হচ্ছে আমাদের ক্লায়েন্ট পার্টিসিপেশন উপরে বেস করে, ঠিক আছে। তো এর ভেতরে আবার দুইটা আমরা খুব কমন পাই, সেটা হচ্ছে ক্রস সাইলো ফেডারেটেড লার্নিং আর একটা ক্রস ডিভাইস ফেডারেটেড লার্নিং। হোয়াট ইজ ক্রস সাইলো? ক্রস সাইলোতে যেটা হচ্ছে দেখেন, বলতেছে পার্টিসিপেন্টস বিভিন্ন অর্গানাইজেশন থেকে, ঠিক আছে, যেমন হসপিটাল, ব্যাংক বা কোম্পানি, ঠিক আছে। তো এখানে আসলে যেটা হচ্ছে, আমাদের যে পার্টিসিপেন্ট গুলা এরা কি ডিফারেন্ট অর্গানাইজেশন থেকে আসতেছে, তার মানে তাদের ডেটার জিনিসগুলো আসলে কি হবে, কিছুভাবে ডিফারেন্ট হবে। এবং এটার ক্যারেক্টারিস্টিক কেমন হয়, সেটা হচ্ছে স্মল নাম্বার অফ ক্লায়েন্ট, হ্যাঁ, যেমন হচ্ছে যেমন ধরেন হসপিটাল, আমরা 10টা হসপিটাল নিয়ে এক্সাম্পল যেটা দেওয়া আছে, 10টা হসপিটালকে কোলাবোরেট করতেছি অন ক্যান্সার রিসার্চ, ঠিক আছে। এখানে যেটা হবে, প্রত্যেক হসপিটাল থেকে আসলে আমরা খুব লিমিটেড নাম্বার অফ ক্লায়েন্টস নিব, ঠিক আছে, এবং প্রত্যেক ক্লায়েন্টের জন্য আসলে আমরা লার্জ ডেটা সেট নিব এবং একটা রিলায়েবল নেটওয়ার্ক কানেকশন রাখবো, হাই কম্পিটিশনাল রিসোর্স রাখবো। কেন হাই কম্পিটিশনাল? কারণ আমরা লার্জ ডেটা সেট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এবং ডেটা সেট যেহেতু লার্জ, তো আমাদের নাম্বার অফ ক্লায়েন্ট আবার কম হইতে হবে, নাহলে ট্রেনিং অনেক লেন্দি হয়ে যায় আর কি, ঠিক আছে। তো এ ধরনের রিসার্চ যেগুলো হয় সেগুলোর যে ক্লায়েন্ট পার্টিসিপেশন, দেখেন এখানে ক্লায়েন্ট নাম্বারটা হচ্ছে অনেক কম। সো এই জন্য আমরা বলছি এখানে ক্রস সাইলো, আমরা ডিফারেন্ট জায়গা থেকে আসলে নিচ্ছি, কিন্তু নাম্বার অফ ক্লায়েন্টস আসলে অনেক কম, 2 থেকে 100 এর মধ্যে রাখি। বাট অপরদিকে ডেটা সেট আবার হিউজ, আমাদের কম্পিউটেশনাল রিসোর্সেসও লাগে হিউজ। কম্পিউটেশনাল রিসোর্স বলতে কি, এই যে জিপিইউ বা সিপিইউ, র্যাম, এ ধরনের যে জিনিসগুলো আছে, এগুলো আসলে আমাদের অনেক বেশি মানে হাই কনফিগারেশনের জিনিসপত্র লাগে। আরেকটা আছে হচ্ছে ক্রস ডিভাইস ফেডারেটেড লার্নিং, যেটাতে আমরা বলতেছি হচ্ছে এখানে আমাদের এন ডিভাইসেস গুলো আসলে হইতে পারে কি কি, স্মার্টফোন, আইওটি ডিভাইসেস, সেন্সরস, ঠিক আছে, এ ধরনের। তো এখানে ক্যারেক্টারিস্টিকটা কি, লার্জ নাম্বার অফ ক্লায়েন্টস। যেমন আমরা যদি স্মার্টফোন থেকে কোনো ডেটা কালেক্ট করি, যেমন আমাদের গুগল জি বোর্ড মিলিয়ন স্মার্টফোন ইউজারের কাছ থেকে কি করতেছে, এই লার্নিংটা করাচ্ছে। সো ক্রস ডিভাইস এখানে হচ্ছে লার্জ নাম্বার অফ ক্লায়েন্টস, এখানে থাউজেন্ডস থেকে আসলে মিলিয়নস পর্যন্ত ক্লায়েন্টস থাকবে, বাট ডেটা সেটটা থাকবে হচ্ছে খুবই কি স্মল, ঠিক আছে। এখানে আসলে ডেটা সেট যেহেতু খুবই স্মল এবং অনেক ক্লায়েন্ট আছে, সো কানেকশন মোটামুটি আনরিলায়েবল হলেও চলে, কারণ ক্লায়েন্ট মিলিয়ন ক্লায়েন্ট আছে আমার কাছে, একটা দুইটা ড্রপ করলে বা 500টা 1000টা ড্রপ করলে আমার কাছে আসলে এটা ম্যাটারই করে না। এবং যেহেতু এখানে ডেটা সেট আসলে ছোট,
সো ক্লায়েন্ট বেশি হইলেও আমার কম্পিটিশনাল রিসোর্স আসলে মোটামুটি লিমিটেডই লাগে। সো এগুলো আসলে আপনাদের জাস্ট নামগুলো আসলে ধরায় দেওয়া, যাতে আপনারা যখন রিসার্চ করবেন এখান থেকে নিয়ে আসলে কাজ করতে পারেন, ঠিক আছে? কারণ এখন আর শুধু ফেডারেটেড লার্নিং দিয়ে পেপার পাবলিশ করতে গেলে আসলে অনেক হ্যাসেল। সো আপনারা আসলে এ ধরনের কাজগুলা আসলে করতে পারেন। আচ্ছা, আরেকটা আছে, এটা শেষ করে তারপরে আমরা হচ্ছে এই বিষয়গুলোতে কথা বলি। এরপরে যেটা আছে আমাদের বেসড অন সিস্টেম আর্কিটেকচার, এখানে আসলে 3 ধরনের আছে আমাদের। একটা হচ্ছে সেন্ট্রালাইজড, ডিসেন্ট্রালাইজড, হায়ারার্কিক্যাল, ঠিক আছে? সেন্ট্রালাইজে কি বলছে দেখেন, ওয়ান সেন্ট্রাল সার্ভার কোঅর্ডিনেটস অল ক্লায়েন্ট। আমরা কি বলছিলাম বলেন তো, যে আসলে আমাদের ক্লায়েন্ট গুলা থাকে সব এন্ড ইউজারদের, মানে ক্লায়েন্ট বলতে কি লোকাল মডেলগুলো কোথায় থাকে, এন্ড ইউজারের ফোনে বা বিভিন্ন ডিভাইসেস, যেমন ল্যাপটপ, ফোন, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, যাই হোক। এবং একটা সেন্ট্রাল সার্ভার থাকে, সেখানে হচ্ছে ও হচ্ছে আপডেটগুলো পাঠায়, ঠিক আছে? এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল সার্ভারটা একটা অ্যাগ্রিগেশন করে, ঠিক আছে? এবং পরে অল ক্লায়েন্টের সাথে আসলে ওই জিনিসগুলো নিয়ে মানে কোঅর্ডিনেট করে। যেমন হচ্ছে আপডেট, মানে সেন্ট্রাল মডেলটা বা গ্লোবাল মডেলটা আপডেট হয় এবং পরে ওই আপডেটটা সব ক্লায়েন্টের কাছে আসলে যায় বা লোকাল মডেলগুলোর কাছে যায়। তো এটা আসলে খুবই সিম্পল কোঅর্ডিনেশন এবং ইজি টু ইমপ্লিমেন্ট একটা আর্কিটেকচার। এখানে কিছু কনস আছে, যেমন সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার আর সার্ভার বটলনেক। সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার বলতে বোঝাচ্ছে যে আসলে দেখেন, সব ডেটা আসবে একটা সেন্ট্রাল সার্ভারে। এখানে যদি সেন্ট্রাল সার্ভারে আসাতে যদি কোনো সমস্যা হয়, ফেইলার হয়, তাহলে আমাদের কি হবে বলেন তো, আপডেটটাই নষ্ট হয়ে যাবে, তাই না? আর সার্ভার বটলনেক বলতে বোঝাচ্ছে যে সার্ভারের উপরে ডিপেন্ডেন্সি সবচেয়ে বেশি। কোনোভাবে যদি সার্ভারে কিছু হয় তাহলে আমাদের সব শেষ। এবং এটা হচ্ছে মোস্ট কমন অ্যাপ্রোচ। এটা নিয়ে এত কাজ হয়েছে, আসলে সামনে এই নিয়ে আসলে কাজ করার তেমন কোনো স্কোপ নাই। সো এর ফলেই নতুন নতুন কিছু ফেডারেটেড লার্নিং এর অ্যাপ্রোচ আমাদের সামনে আসছে, যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফেডারেটেড লার্নিং। এইটা কি রকম, এখানে কোনো সেন্ট্রাল সার্ভার নাই। হ্যাঁ, এখানে যেটা হয়, এখানে আসলে ক্লায়েন্ট গুলা নিজেদের মধ্যে কমিউনিকেট করে পেয়ার টু পেয়ার আকারে। এই পেয়ার টু পেয়ার নিয়ে যদি একটু কথা বলি, আপনারা কম্পিউটার নেটওয়ার্কসে এ ধরনের একটা জিনিস শুনছিলেন, তাই না? পেয়ার টু পেয়ার, মনে আছে কি? জি ভাইয়া। আচ্ছা, কেউ কি এখানে টরেন্ট ইউজ করেন? মুভি টুভি ডাউনলোডের জন্য টরেন্ট? জি ভাইয়া, গেমস টেমস আগে যখন পাইরেটেড গেমস খেলতাম তখন টরেন্ট দিয়ে সবকিছু। এখন কি আপনি গেমস কিনে কিনে খেলেন? না, এখন গেমস খেলা ছেড়ে দিছি। ও আচ্ছা, তাও ভালো। আমি ভাবছি যে না, ভার্সিটিতে উঠে আপনি ইথিক্যাল দিকে অনেক সচেতন হয়ে গেছেন, কিনে কিনে খেলেন। যাই হোক, আচ্ছা, টরেন্ট কিভাবে কাজ করে কারো ধারণা আছে? একটু গল্প করি, চলেন, 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ধারণা আছে। এটা হচ্ছে পিয়ার টু পিয়ার আর কি, আমার ডাটাটা শেয়ার করে। মানে এটার কোনো সেন্ট্রাল সার্ভার নাই। আমার যেই পিসি গুলাতে ওই ফাইলটা আছে, ওই সবগুলি পিসি আমার, যারা আর কি ফাইলটা ডাউনলোড করতে চায় তাদেরকে আর কি টরেন্টের মাধ্যমে আমার, মানে পিয়ার টু পিয়ার শেয়ারিং এর মাধ্যমে আমার ফাইলগুলি পাঠায়, ছোট ছোট পোর্শন করে ফাইলটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি প্রিয়ম, নাইস এক্সপ্লেনেশন। আমি প্রিয়মের সাথে একটু ছোট ছোট জিনিস অ্যাড করব। শুনেন, আমরা এই যে গুগল ড্রাইভে অনেক সময় কি করি বলেন তো, গুগল ড্রাইভে একটা ফাইল রেখে বন্ধুকে বলি যে দোস্ত, এই লিংকে রাখা আছে, এই ফোল্ডারে রাখা আছে, তুই ডাউনলোড করে নিস। এখন বলি না আমরা অনেকেই আমাদের ডেইলি লাইফে। এখানে আসলে কি হয় প্রসেসটা আমরা চলেন দেখি। এটা আসলে একটা সার্ভার বেস সেন্ট্রালাইজ একটা সিস্টেম, যেখানে কি হচ্ছে, আপনি যখন ফাইলটা আপলোড করতেছেন ওটা প্রথমে গুগলের সার্ভারে আপলোড হচ্ছে। গুগলের সার্ভারে একটা জায়গা নিয়ে আপনাকে একটা স্টোরেজ অ্যালোকেট করা হয় 15 জিবি। আমাদের ইউপি মেইলে সেটা হচ্ছে 20 জিবি, ঠিক আছে? তো এই যে 20 গিগাবাইট জায়গা, এই জায়গাটাকে আপনাকে গুগল দিছে ফ্রিতে ইউজ করার জন্য। আপনি এই জায়গার মধ্যে কি করতেছেন, আপনার ডেটাটা রাখতেছেন। এর ফলে আপনার দেখবেন ওই জায়গাটা দখল হয়ে যাচ্ছে বা অকুপাইড হয়ে যাচ্ছে, যেটাকে বলে, ঠিক আছে? এরপরে যখন আপনার ফ্রেন্ড আবার ডাউনলোড করতে যাচ্ছে,
এই সময় আপনি আসলে অনলাইনে না থাকেন বা আপনার আপনার ওই ফাইলটা ডিলিট করে দেন, ডাজন্ট ম্যাটার, সে কি করতেছে, সে খুব সহজে ডাউনলোড করতে পারতেছে। কেন? কারণ সে যখন ডাউনলোড করবে তখন সেটা ডিরেক্ট গুগলের সার্ভার থেকে তার ফোনে বা তার ল্যাপটপে বা তার ডিভাইসে আসলে ডাউনলোডটা হবে। অপরদিকে পেয়ার টু পেয়ার বা টরেন্টে যেটা ঘটে, টরেন্টে ধরেন ফার্স্টে সবার আগে একজন টরেন্টটা আপলোড করে। আপলোডটা কিভাবে করে? আপলোড না, এটাকে বলে সে তার ফোনে তার ডিভাইসে আসলে কি করে, ওই জিনিসটাকে রাখে, ওই ফাইলটা একটা নির্দিষ্ট জায়গায় রাখে এবং ওই লোকেশনটাকে বাকি ইউজারদের জন্য ফ্রি একটা মানে অ্যাক্সেস করার একটা সিস্টেম করে দেয়। ঠিক আছে, একটা অ্যাক্সেস করার সিস্টেম করে দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে সিডিং আর কি, সিড করা। তো হ্যাঁ এক্স্যাক্টলি সিডি মনে হয়, সে ওটাকে সিড করে। এখন সিড করার ইটা কি দেখেন, আপনি যখন ডাউনলোড করবেন তার ডিভাইস যদি অনলাইনে থাকে, মানে নেটওয়ার্কের ভেতর থাকে, নেটওয়ার্ক কানেক্টেড থাকে, আপনি যখন রিকোয়েস্টটা দিবেন তখন ওই টরেন্ট ওয়েবসাইটটার কাজ হচ্ছে আপনার ডিভাইসের সাথে ওই ডিভাইসটার একটা কানেকশন বিল্ড করা। এবং তখন যেটা হবে, ধরেন আমি হচ্ছে সিড করতেছি, আপনি ডাউনলোড করতেছেন, সো আমার কাছে ফাইলটা আছে 1 জিবির একটা ফাইল। ও কি করবে, এটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সাইজের একটা প্যাকেট, যেমন ধরেন 4 গিগাবাইট, সরি 4 মেগাবাইট, 8 মেগাবাইট, 10 মেগাবাইট, এরকম ছোট ছোট প্যাকেট আকারে ভাগ করবে। ঠিক আছে, এরপর যেটা হবে, ধরেন এখন আপাতত শুধু আমি সিট করতেছি, আপনার সাথে আমার যে কানেকশনটা হয়েছে এই কানেকশনের মধ্যে দিয়ে প্যাকেটগুলোকে শেয়ার করা হয়। ঠিক আছে, অ্যান্ড এই প্যাকেটগুলো শেয়ার হওয়ার মাঝখানে যদি আমি অফলাইনে চলে যাই বা আমার বাসায় কারেন্ট চলে যায়, দেখবেন আপনার ডাউনলোডও স্টপ হয়ে গেছে। কেন? কারণ এখানে কোনো সেন্ট্রাল সার্ভার নাই, ডিরেক্ট আমার ডিভাইস থেকে আপনার ডিভাইসে ডেটা ট্রান্সফার হচ্ছে। সো টরেন্ট ওয়েবসাইটগুলোতে যেটা হয়, এরকম মোর দ্যান ওয়ান সিডার থাকে। সর্বপ্রথম একজন সিডার থাকে, ওখান থেকে যারা ডাউনলোড করে। এই জন্য দেখবেন টরেন্ট ডাউনলোড করলে আপনাকে কি করতে হয়, সিড করতে হয়। যেমন আমি টরেন্ট বিডি ইউজ করি, টরেন্ট বিডির সর্বনিম্ন নিয়ম হচ্ছে সম্ভবত 48 ঘন্টা সিট করতে হয়, আমার যতদূর মনে আছে, আমি শিওর না, সর্বনিম্ন মনে 48 ঘন্টা সিট করতে হয়। এর মানে হচ্ছে 48 ঘন্টা ওই ফাইলটাকে আমাকে, মানে আমার পিসিতে ওই একটা সিডিং সফটওয়্যার থাকে, ওইটা দিয়ে অনলাইনে রাখতে হয়, যাতে অন্য কেউ যখন ডাউনলোড করবে যাতে আমার পিসি থেকে তারা করতে পারে। এবং টরেন্ট বিডিতে আসলে মনে হয় এট এ টাইম 100 কানেকশন বিল্ড করা যায়, মানে আপনি যখন ডাউনলোড করবেন আপনার সাথে ওরা হাইয়েস্ট আদার 100 কম্পিউটারকে কানেক্ট করে দিবে এবং সেখান থেকে আস্তে আস্তে দেখবেন ডেটা আপনার কাছে প্যাকেটগুলো আসতেছে। তো এখানেও আসলে সেম জিনিসটাই ঘটতেছে ডিসেন্ট্রালাইজে। এখানে আসলে এরা ক্লায়েন্টগুলো নিজেদের মধ্যে একটা পেয়ার টু পেয়ার কমিউনিকেশন চ্যানেল তৈরি করে এবং এই চ্যানেলের মাধ্যমে আসলে তারা এই আপডেটগুলো নিজেদের সাথে শেয়ার করে এবং নিজেরাই নিজেদের অ্যাগ্রিগেশন করে, ঠিক আছে, নিজেরাই নিজেদের মানে প্রত্যেক মডেলের কাছে আসলে অ্যাগ্রিগেশন বা অ্যাগ্রিগেশনের যে পার্টটা এটা থাকে, ওরা সেম ভাবে আপনার ওই পেয়ার টু পেয়ার কমিউনিকেশনের মাধ্যমে আপডেটটা নিয়ে ওখানে অ্যাগ্রিগেট করে নিজেরা আপডেট হয়ে যায় বা ইমপ্রুভ হয়ে যায়। এখানে প্রোসটা মানে আমাদের প্রো কি আছে বা প্রোসটা কি আছে, নো সিঙ্গেল পয়েন্ট ফেইলার, মোর রোবাস্ট, মানে এখানে কোনো সিঙ্গেল পয়েন্ট ফেইলার হওয়ার কোনো তেমন চান্স নাই এবং এটা খুবই রোবাস্ট একটা টেকনিক। কিন্তু প্রোস যেহেতু আছে, কনসো আছে, এটা খুবই কমপ্লেক্স কোঅর্ডিনেশন এবং হার্ডার টু ইমপ্লিমেন্ট। এটার ইমপ্লিমেন্টেশন অনেক হার্ড। ঠিক আছে, কারণ আপনাকে অনেক জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, পেয়ার টু পেয়ার কমিউনিকেশন করবেন, আপনার ক্লায়েন্ট কত আছে তাদের সাথে পেয়ার টু পেয়ার কমিউনিকেশন করানোই তো অনেক ঝামেলা। এটার ইউজ কেসেস গুলো কোথায় আছে, যেখানে হাইলি ডিস্ট্রিবিউট সিস্টেম অথবা ব্লক চেইন বেসড এফএল যারা করবেন বলে ভাবছেন তাদের আসলে এ ধরনের ফেডারেটেড লার্নিং তারা দেখতে পারেন। অ্যান্ড লিস্ট বাট দ্য লাস্ট আমাদের হচ্ছে হায়ারার্কিক্যাল যে ফেডারেটেড লার্নিংটা আছে, এখানে হচ্ছে মাল্টি লেভেল হায়ারার্কি আছে। যেমন আমাদের গ্লোবাল সার্ভার তো আছেই, সঙ্গে কিছু রিজিওনাল সার্ভার আছে। হ্যাঁ, যেমন এক্সাম্পলটা দেখলে আমরা বুঝবো। ধরেন আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক কি শুধু বাংলাদেশে আছে?
ফেসবুক কি শুধু বাংলাদেশে আছে? না, সব দেশেই আছে। সব দেশেই মোটামুটি আছে। হ্যাঁ, তো এখন চিন্তা করেন প্রিয়ম একটা ছবি আপলোড করছে, তার আজকের দিনে তার খুব ভালো একটা সময় কাটছে, সে দিল যে নূর মোহাম্মদ প্রিয়ম ফিলিং কি বলবো, ফিলিং সামথিং, ফিলিং হ্যাপি, এনজয়েবল, জয়ফুল কিছু একটা হবে, দিয়ে একটা ধরেন ছবি আপলোড করছে। ছবিটা কি হবে বলেন তো? ছবিটা চলে যাচ্ছে ফেসবুকের সার্ভারে। ফেসবুকের সার্ভার কই আছে? ইউএস বা এই ধরনের কোনো জায়গায় আছে, বাংলাদেশে তো নাই, তাই না? এরপর আমাদের নিউজ ফিডে ছবিটা আসতে হবে না? আমরা লাইক করব, কমেন্ট করব, রিয়্যাক্ট করব। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে দেখেন, আমরা যখন ওই ছবিটা দেখতে যাচ্ছি তখন আমাদের কাছে আসার সময় ছবিটা প্রত্যেকের জন্য বারবার ওই সার্ভার থেকে লোড হইতে হচ্ছে। এর ফলে কমিউনিকেশন কস্ট তো বাড়েই, সঙ্গে কি হয়, ফেলিওর চান্স হতে পারে, স্লো হয়, অনেক ব্যান্ডউইথ লস হয়, ব্লা ব্লা ব্লা, তাই না? তো এখানে দেখেন হায়ারার্কিটা দেখেন সেম, কিন্তু আমাদের একটা যদি গ্লোবাল সার্ভার থাকে আমাদের আপডেটগুলো ডিরেক্ট গ্লোবাল সার্ভারে পাঠাইতে হয়। তারপর কি হয়, ওখান থেকে আবার অ্যাগ্রিগেশন হয়ে আপডেট আসে, আবার আমাদের কাছে আসে, তারপর ওটা ইমপ্রুভ হয়। তো এটাকেই সলভ করার জন্য একটা হায়ারার্কিক্যাল ফেডারেটেড লার্নিং করছে, যেখানে আসলে দেখেন আমরা ধরে নিচ্ছি আমাদের একটা এক্সাম্পল, যেখানে হচ্ছে আমাদের গ্লোবাল সার্ভার আছে, কিছু রিজিওনাল সার্ভার আছে। যেমন আমাদের সিটি বেস, যেমন আমাদের যেসব বড় বড় সিটি আছে এই সিটি বেস কিছু সার্ভার আছে, যেমন ধরেন আমাদের শহরগুলো যেমন আছে যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এই সিটিগুলোতে যে হসপিটালগুলো, যেমন ঢাকাতে যত হসপিটাল আছে তাদের ডেটা নিয়ে ঢাকার যে সিটির সার্ভার আছে সেটা অ্যাগ্রিগেট হবে। দেন চট্টগ্রামে যেগুলো লোকাল হসপিটাল আছে তাদের ডেটা নিয়ে চট্টগ্রাম সিটির যে সার্ভার সে অ্যাগ্রিগেট হবে। এরপর এরকম সব সিটির যখন হয়ে যাবে তখন কান্ট্রি লেভেল ও কি করবে, ও কিন্তু ওই লোকাল হসপিটালের আপডেটগুলো নিবে না, ও কি নিবে সিটির যে সার্ভারগুলো আছে তাদের যে প্যারামিটার সেগুলোকে নিয়ে আবার অ্যাগ্রিগেট করবে, ঠিক আছে? দেন ও হচ্ছে কান্ট্রি লেভেল যে সার্ভারটা আছে তাকে হচ্ছে ইমপ্রুভটা করাবে। দেন এরকম অনেক কান্ট্রি থেকে নিয়ে আসলে অ্যাগ্রিগেট করে গ্লোবাল সার্ভার আবার নিজেকে আপডেট করবে, ঠিক আছে? এবং তারপর আসলে আবার ওই সেম ভাবে, ঠিক আছে, আমাদের আস্তে আস্তে আপডেটটা চলতে থাকবে। তো এখানে যেটা হয়, আমাদের রিডিউস কমিউনিকেশন লোড, হ্যান্ডেল স্কেল বেটার, তাই না? আমাদের স্কেলিং করতে সুবিধা হয় এবং কমিউনিকেশন লোডটা আসলে রিডিউস হয়। কিন্তু কনসটাও হচ্ছে এটা খুবই কমপ্লেক্স একটা আর্কিটেকচার, দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে অ্যাগ্রিগেশন, ঠিক আছে? এটা খুবই কমপ্লেক্স একটা আর্কিটেকচার। তো যারা এখন এফএল নিয়ে কাজ করার কথা চিন্তা করতেছেন তাদের অনেক স্কোপ আমি এখান থেকে আসলে আপনাদের দেখাই দিয়ে গেলাম। আপনারা আপনাদের মানে ডোমেইন যদি এফএল হয়, টপিকের উপরে বেস করে আপনারা এখান থেকে আসলে ডিসিশন নিতে পারেন যে হোয়াট টু ডু, ঠিক আছে? লাইক আমরা এখান থেকে কোন স্ট্রাকচারে আমাদের যাই, সেখান থেকে যে ক্যাটাগরিতে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা করব। আচ্ছা, আজকের ক্লাস কি বেশি কমপ্লেক্স লাগতেছে? না, আচ্ছা, ওকে। এরপর এখন আমরা আসি কিছু চ্যালেঞ্জেস নিয়ে। আমি এই চ্যালেঞ্জেসটা ইচ্ছা করে রাখছি কারণ এই চ্যালেঞ্জেসের পরে আসলে আপনাদের একটা নতুন জিনিস আমি আপনাদের দেখাবো যে কিভাবে চ্যালেঞ্জগুলো আসলে আমরা সলভ করি, এবং আপনাদের একটা জিনিস আমি জিনিসের সাথে একটা পরিচয় করাই দিব, সেটা মনে এখানে রাখতে ভুলে গেছি আমি, বাট বলি। চ্যালেঞ্জেস গুলো আগে ধরি। যেমন আমরা দেখছি এখানে হচ্ছে চ্যালেঞ্জেস গুলা কি কি, ফেডারেটেড লার্নিং এর স্ট্যাটিস্টিক্যাল হেটারোজেনিটি আছে, সিস্টেম হেটারোজেনিটি আছে, ডেটা হেটারোজেনিটি আছে। এগুলা কি? স্ট্যাটিস্টিক্যালটা কি? যেমন হচ্ছে ইজ ক্লায়েন্ট ডেটা ফলোজ এ ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন। আমরা জানি যে আসলে ডিস্ট্রিবিউশনটা কখনো আসলে সেম হবে না এফএল এ, ঠিক আছে? কারণ প্রত্যেক ক্লায়েন্ট তো সেম নাম্বার অফ ডেটা দিয়ে ট্রেইন হচ্ছে না, তাই না?
যেমন এক্সাম্পল এখানে দেখেন বলছে স্মার্টফোন ইউজার ইন ডিফারেন্ট কান্ট্রিজ হ্যাভ ডিফারেন্ট টাইপিং প্যাটার্নস, তাই না? তারা ডিফারেন্ট ভাবে টাইপ করে, ডিফারেন্ট নাম্বার অফ টাইপ করে, তাই না? এই ধরনের আর কি। সো ডেটা ডিস্ট্রিবিউশনটা যেটা আছে, সো এইটা হচ্ছে ডিফারেন্ট। মানে এটার ইম্প্যাক্ট আসলে কোথায় পড়ে? যে ইম্প্যাক্টটা এখানেই পড়ে যে মডেল মে নট জেনারেলাইজ ওয়েল অ্যাক্রস ক্লায়েন্ট। যেহেতু ডেটা ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল না বা সিমিলার না, সো মডেলের যেটা হয়, মডেলটা আসলে জেনারেলাইজ হয় না, তাই না? কারণ অনেক ডিফারেন্ট ডেটা নিয়ে নিজেকে মানে অ্যাগ্রিগেট করতেছে, সো এই জেনারেলাইজেশনটা আসলে থাকে না। যেটা সলিউশনটা দেখেন, সলিউশন হচ্ছে অ্যাগ্রিগেশনের সময় আমরা ফেড প্রক্স ইউজ করতে পারি। এই টার্মগুলো মনে রাখেন। আমরা হচ্ছে পার্সোনালাইজড এফএল করতে পারি, এটা খুবই নতুন একটা টার্ম, রিসেন্ট কাজ হচ্ছে অনেক। পার্সোনালাইজড এফএল অথবা ক্লাস্টারিং বেসড অ্যাপ্রোচেস, ক্লাস্টারিং বেসড এফএল আছে, এগুলা আমরা আসলে ইউজ করতে পারি। সেক্ষেত্রে এই সমস্যাটা আসলে সলভ হয়। চ্যালেঞ্জেসগুলো ধরার মেইন রিজনই হচ্ছে আপনাদের এই সলিউশনগুলোর সাথে পরিচয় করানো। আরেকটা আছে সিস্টেম হেটেরোজেনিটি। এখানে যেটা হয় দেখেন, ক্লায়েন্টস হ্যাভ ডিফারেন্ট কম্পিটিশনাল ক্যাপাবিলিটিস অ্যান্ড নেটওয়ার্ক স্পিডস। দেখেন, আপনি ধরেন একটা ফোন ইউজ করেন একদম টপ নচ, আইফোন 16 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স বা S25 আলট্রা। আমি ধরেন একটা খুবই লো এন্ড ফোন ইউজ করি, ঠিক আছে, কি বলবো, সিম্ফনি। দেখেন আপনার আর আমার কম্পিটিশনাল ক্যাপাবিলিটি ডিফারেন্ট না? বা ধরেন আপনার বাসার নেটওয়ার্ক স্পিড অনেক হাই, আমার স্পিড অনেক, আপনি ধরেন মানে একদম টপ নচ প্রিমিয়াম 100 জিবিপিএস বা 100 এমবিপিএস বা 1 জিবিপিএস নেটওয়ার্ক স্পিডের ইন্টারনেট ব্রাউজ করেন, আমার বাসায় হচ্ছে 10 এমবিপিএস। চিন্তা করেন পার্থক্যটা কই? তো এইগুলো কি, এগুলো আসলে সিস্টেমের স্পেক্স না? তো এইগুলোতে যখন ডিফারেন্টটা আসে, মানে ডিফারেন্সিয়েট হয়, তখন হচ্ছে আমরা বলি সিস্টেম হেটেরোজেনিটি। তো এখানে বলতেছে দেখেন হাই এন্ড স্মার্টফোনগুলো যেগুলো আমি বললাম, ধরেন আমাদের এখন যেগুলো ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আছে ভার্সেস বেসিক আইওটি সেন্সরস। আমাদের বাসায় আমরা ছোট ছোট অনেক আইওটি সেন্সর ইউজ করি, যেমন আমাদের স্মার্ট ওয়াচ, এটা কিন্তু একটা আইওটি ডিভাইস। আমাদের বাসার ক্যামেরাটা, ঠিক আছে, একটা আইওটি ডিভাইস। বা এখন ওই যে গ্যাস ডিটেকশন সেন্সর, হ্যাঁ, বা আপনারা অনেকে দেখছেন যে ওই যে ছোটখাটো কিছু ডিভাইস পাওয়া যায়, যেমন এই যে ভয়েস কন্ট্রোল, বিভিন্ন সুইচেস, এগুলা কিন্তু সবই এক একটা কি আইওটি ডিভাইসেস, তাই না? তো এগুলার ক্যাপাবিলিটিস গুলা, কম্পিটিশনাল ক্যাপাবিলিটিস গুলা অনেক কম থাকে, ঠিক আছে। তো যেটা হয় সেটা হচ্ছে ফাস্টার বা হাই এন্ড, বা যাদের নেটওয়ার্ক স্পিড ভালো, হাই এন্ড স্মার্টফোন যেগুলা, তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা অনেক দ্রুত আসলে, তারা যেটা করে, তারা অনেক দ্রুত এই তাদের ডেটাগুলাকে ট্রান্সফার করতে পারে, বা তারা নিজেকে ট্রেন করে ডেটাকে মানে ডেটাগুলাকে প্রেজেন্ট করতে পারে গ্লোবাল সার্ভারের কাছে। বাট আমাদের স্লোয়ার ক্লায়েন্ট যারা আছে, যেমন বেসিক আইওটি সেন্সর বা ডিভাইসেস গুলা, তারা কি হয়, বটলনেক্স হয়ে যায়। মানে কি, তারা এই জিনিসটাতে অনেক পিছায় থাকে, তাই না? সো এটা কিন্তু একটা অনেক বড় একটা চ্যালেঞ্জে ফেলে, কারণ আমরা এই ধরনের কাজই আসলে করি, যে এরকম ডিফারেন্ট টাইপের জিনিসগুলা নিয়ে কাজ করি। তো এখানে সলিউশনটা কি, অ্যাসিনক্রোনাস অ্যাগ্রিগেশন ইউজ করতে হবে। আমরা যে অ্যাগ্রিগেশনগুলো ইউজ করি এর মধ্যে কিছু অ্যাসিনক্রোনাস অ্যাগ্রিগেশন আছে, এবং ক্লায়েন্ট সিলেকশন করে নিতে হয়। আমরা গতদিন কিছু অ্যাগ্রিগেশন শিখছিলাম যেখানে কি ক্লায়েন্ট সিলেকশন করে করে করে, তাই না? সো এইরকম ক্লায়েন্ট সিলেক্ট করে নিতে হবে, যে আমরা যে পেয়ে গেছি হাই এন্ড স্মার্টফোনের ডেটা, সেটা দিয়েই অ্যাগ্রিগেট করে ফেললাম, এমন হবে না। আমাদের সব ধরনের ক্লায়েন্ট সিলেক্ট করে আসলে আমাদের গ্লোবাল মডেলের মানে অ্যাগ্রিগেশনটা করতে হবে, যাতে হচ্ছে আমরা আমাদের মডেলটাকে আসলে জেনারেলাইজ করতে পারি। এরপর আছে ডেটা হেটেরোজেনিটি। এখানে কি আছে দেখেন, ক্লায়েন্ট হ্যাভ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ডেটা, যেটা আমি বলতেছিলাম যে সাম হসপিটাল হ্যাভ, দেখেন এক্সাম্পল, 1000 পেশেন্ট, সাম হ্যাভ 10, তাই না? সো ডেটার কাইন্ড অফ তো মানে ফিচার হয়তো সেম, কিন্তু অ্যামাউন্ট বা কোয়ান্টিটিতে ডিফারেন্ট।
তো এটার ফলে যেটা হয় যে যেসব ক্লায়েন্টের মোর ডেটা আছে তারা গ্লোবাল মডেলে ডমিনেট করে, মানে গ্লোবাল মডেলটা তাদের প্রতি বায়াস হয়ে যায়। ঠিক আছে, ধরেন কথার কথা বলি যে একটা হসপিটাল আছে যেখানে, যে হসপিটালটা খুবই নাম করা, সেখানে খুব ক্রিটিক্যাল পেশেন্ট যায়। ঠিক আছে, খুবই ক্রিটিক্যাল পেশেন্ট গুলা যায় এবং ওখানে পেশেন্টের সংখ্যাও অনেক। এখানে কি হইলো দেখেন যে ওখানকার ডেটা একরকম আসবে। একটা আছে আমাদের ধরেন ফার্মগেটে একটা হসপিটাল, যেখানে আসলে আমাদের মেডিকেল সেন্টার, এখানে আসলে বেশি ক্রিটিক্যাল মানুষ যায় না, এই অল্প ব্যথা হয়েছে, জ্বর আসছে, এই পড়ে গেছিলাম, এ ধরনের মানুষ যায়। তো এদের ডেটা তো অনেক পার্থক্য হবে, তাই না? সো যেটা হয়, আমরা যখন ডেটাগুলো সাবমিট করি বা গ্লোবাল মডেলকে যখন আপডেটটা দিই, তখন যেটা হয় যে গ্লোবাল মডেলটা বায়াস হয়ে যায় ওই বড় ক্লায়েন্টটা বা যার অ্যামাউন্ট অফ ডেটা বেশি, সেই ক্লায়েন্টের দিকে আসলে বায়াস হয়ে যায় এবং ওদের ডেটা আসলে ডমিনেট করে। ঠিক আছে, ওদের ডেটার উপরে বেস করে। যেমন আমাদের এখানে যে যাদেরকে বলতেছি অসুস্থ, আসলে গ্লোবাল মডেল ওদেরকে আসলে অসুস্থ বলে ডিটেক্ট করতে পারে না। কারণ কি, ও অনেক এমন ডেটা পাইছে যেখানে আসলে অসুস্থতার মানে মার্জিনই আসলে আলাদা। ঠিক আছে, মার্জিনটাই আসলে আলাদা। তো এইটাও একটা সমস্যা। তো এখানে আমরা সলিউশন হিসেবে কি আনছি, এখানে সলিউশন হিসেবে আমরা যেটা আনা হয়েছে সেটা হচ্ছে আমরা ওয়েটেড অ্যাগ্রিগেশন করব বা ডেটা অগমেন্টেশন করব। ডেটা অগমেন্টেশন কি যদি আপনারা জেনে না থাকেন, তাহলে আমরা যেটা করি, ধরেন আমাদের কাছে 10টা পেশেন্টের ডেটা আছে, আমরা ওটাকে অগমেন্ট করি। অগমেন্ট করা মানে হচ্ছে আমরা ওইটারই বিভিন্ন ফর্ম তৈরি করি। যেমন ধরেন আমার কাছে একটা ছবি আছে আপনার, তো এই ছবিটা আছে হচ্ছে ধরেন একদম পারফেক্ট যেভাবে থাকার কথা। আমরা কি করলাম, একটু ডানে সরাইলাম, একটু বামে সরাইলাম, একটু উপরে নিলাম, একটু নিচে নিলাম, একটু কাট করলাম, মানে একটু অ্যাঙ্গেল করে, এইভাবে আসলে ডেটাটাকে অগমেন্ট করে এই 10টা ছবিকে আমরা আসলে 1000 ছবিতে কনভার্ট করি। এরপরে তখন কি হয়, দুইটা হসপিটালের বা দুই জায়গার ডেটার অ্যামাউন্টটা আসলে সেম। তো তখন আসলে বায়াসনেসটা কমে। যদিও ডেটা অগমেন্টেশন ইজ দ্য নট দ্য রিয়েল সলিউশন, বাট অ্যাটলিস্ট বায়াসনেসটা কমে। এছাড়া কি করতে পারি, ওয়েটেড অ্যাগ্রিগেশন করতে পারি। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা আসলে দেখি কোন ক্লায়েন্টের ওয়েট কেমন, তার উপরে বেস করে আসলে মানে অ্যাগ্রিগেশনটা করি। ঠিক আছে, এরপরে যেটা আছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি। আমরা অনেক সময় বলতেছি যে আসলে কি হয় যে আমাদের এফএল এমএল থেকে বেটার। হ্যাঁ, তো বাট এফএল এরও কিছু প্রাইভেসি এবং সিকিউরিটি আছে, যেটা হচ্ছে আমরা যে আমাদের লোকাল মডেলের বা ক্লায়েন্ট মডেলের আপডেট গুলা গ্লোবাল মডেলের কাছে পাঠাচ্ছি, তো এই আপডেট গুলা কি লিক হইতে পারে না? যদিও আপডেট গুলা আসলে কি বলেন তো, মানে আমার মেইন ডেটা থেকে অনেকটা আলাদা, কিন্তু এই আপডেট গুলা কিন্তু একটা ইনফরমেশন, তাই না? এই আপডেট গুলা থেকে আসলে কিন্তু মডেল ইনভার্সন করে রিয়েল ডেটা পাওয়া সম্ভব। এক্সাম্পলটা দেখেন, গ্রেডিয়েন্ট ইনভার্সন অ্যাটাক ক্যান রিকনস্ট্রাক্ট অরিজিনাল ডেটা। ঠিক আছে, মানে আমরা যদি ইনভার্সন অ্যাটাক করি, সেক্ষেত্রে আমরা কিন্তু অরিজিনাল ডেটা হয়তো পাবো না, বাট কাছাকাছি একটা ডেটা রিকনস্ট্রাক্ট করতে পারি। হ্যাঁ, সো এটাও কিন্তু এফএল এর একটা বিশাল চ্যালেঞ্জ। আমরা যখন ফার্স্ট রিসার্চ শুরু করি, আমরা সত্যি কথা বলতেছি, আমার ফার্স্ট টপিক ছিল হচ্ছে এই মডেল ইনভার্সন ইন এফএল ডিটেক্ট করা এবং এর একটা প্রাইভেসি বেসড আর্কিটেকচার নিয়ে আসা। বাট খুবই স্যাডলি মডেল ইনভার্সনটা আসলে অনেক হাই ছিল তখন আমাদের জন্য এ ধরনের কাজ করা। সো ওই যে স্কিপ করছি, আজ পর্যন্ত এটা করা হইলো না। কিন্তু এই কাজটার এখনো অনেক স্কোপ আছে, মডেল ইনভার্সনটাকে ডিটেক্ট, অ্যাটাকটাকে প্রিভেন্ট করা, বা এমন কোনো আর্কিটেকচার বিল্ড করা যেখানে আসলে মডেল ইনভার্সনের চান্স নাই। তো সলিউশনগুলো কি কি দেখেন, আমরা বেসিক এফএল না করে কি করতে পারি, এফএল এর সাথে ডিপি বা এই ডিপি আবার ওই যে ডাইনামিক প্রোগ্রামিং না, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল প্রাইভেসি বা এসএ সিকিউর অ্যাগ্রিগেশন বা হোমোফোবিক ইনক্রিপশন ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলা নিয়ে আমি খুব বেশি বললাম না। ডিফারেন্সিয়াল প্রাইভেসিতে আমরা যেটা করি, আমরা হচ্ছে মডেল আপডেটের সাথে কিছু নয়েজ অ্যাড করে দিই। হ্যাঁ,
কিন্তু কিভাবে অ্যাড করতেছি এটা আসলে ওর ভিতরে থাকে না, এটা খালি আমার যে সার্ভার আছে তার কাছে ইনফরমেশন থাকে যে আসলে নয়েজটাকে কিভাবে আমার আপডেট থেকে রিমুভ করতে হবে। ঠিক আছে, সিকিউর অ্যাগ্রিগেশন আসলে এরকম ডিফারেন্ট, এবং হোমোফোবিক এনক্রিপশনে হচ্ছে আমরা ওই আপডেটগুলোকে বিভিন্নভাবে এনক্রিপ্ট করে সার্ভারের কাছে পাঠাই এবং সার্ভার ওটাকে ডিক্রিপ্ট করে, হ্যাঁ, ডিক্রিপশন করে তারপরে অ্যাগ্রিগেশনটা করে। ঠিক আছে, তো এগুলা নিয়ে এখন আপনারা কাজ করতে পারেন। খুবই ইউনিক কিছু টার্মস আমি আপনাদের পরিচয় করায় দিয়ে যাচ্ছি, যেগুলা নিয়ে এখন খুবই স্কোপ আছে কাজ করার। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আসলে আপনাদের কিছু অ্যাডভান্স জিনিস দেখাইলাম। এরপরে আসলে আমাদের কোডিং এর দিকে যাব, এবং কোডিং শেষ হইলে আমরা আসলে কিছু বেনিফিটস, লিমিটেশনস এবং আমাদের ফিউচার ডিরেকশন দেখে, মানে কি কি জিনিসে কাজ করা যায় দেখে আসলে আমাদের ক্লাসটা আজকে শেষের দিকে যাবে। তার আগে বলেন যে যতটুকু আমরা দেখলাম ক্লাসিফিকেশন এবং চ্যালেঞ্জেস, এইটুকু এই জিনিসগুলোকে আপনারা বুঝতে পারছেন কিনা। যদিও আমি আসলে আপনাদের খুব ডিপলি যাই নাই, এটা বেশি ডিপলি গেলে আসলে আপনারা বুঝবেনও না, এই সেশনটা অনেক লেন্দি হবে। বাস আমি জাস্ট আমার টার্গেটটা হচ্ছে আপনাদের এই ডিফারেন্ট জিনিসগুলোর সাথে পরিচয় করে দেওয়া, যাতে আপনারা টার্মটা জানেন, পরবর্তীতে বুঝেন যে কোথায় আসলে কোনটা ইউজ হয়, অ্যান্ড আপনাদের রিসার্চে এটাকে ইন্টিগ্রেট করতে পারেন। এখন বলেন, আপনারা কি এই জিনিসগুলা সম্পর্কে একটু ধারণা পাইলেন, বা কোনোটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে। হুম, আচ্ছা, আপনি ডাটা অগমেন্টের কথা বলছেন, এটা পেপারে যখন হচ্ছে মডেল ট্রেন করব বা হচ্ছে পেপারে লিখবো, মডেল কি এটা হচ্ছে ডিটেক্ট করতে পারে না যে আচ্ছা আমি যে ডাটা যে অগমেন্ট করছি এটা ডিটেক্ট করতে পারবে না? হ্যাঁ, মডেল তো পেপারে এটাতে কোনো ঝামেলা হবে কিনা? না, পেপারে এটা ঝামেলা হয় না। বেসিক্যালি আমি আপনাকে বলি যে সাধারণত কি হয়, আমি আপনাকে বলি, যারা আমরা ডেটা সেট নিজেরা তৈরি না করে রিসার্চ করতেছি, যেমন ক্যাগেল বা এইসব জায়গা থেকে আসলে ডেটা সেট নিয়ে কাজ করি, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় দেখা যায় ডেটা সেট ব্যালেন্সড না। হোয়াট ইজ দ্য টার্ম ব্যালেন্স? যেমন ধরেন একটা ডেটা সেটে 10টা ক্লাস আছে, ঠিক আছে, 10টা ডিফারেন্ট ক্লাস আছে। তো এই যে 10টা ক্লাস, প্রথম ক্লাসে 1000 ছবি আছে, পরের ক্লাসে 700 ছবি আছে, তারপরের ক্লাসে 500 ছবি আছে, মানে এভাবে আছে। এখন আপনি যদি মডেলকে এই ডেটা সেট দিয়ে ট্রেন করান, তখন কি হবে বলেন তো? মডেল কার প্যাটার্নটা ভালো মতো শিখবে? যে যার ডেটা বেশি আছে। তার মানে ক্লাস 1 যেটা ছিল তার ডেটা যেহেতু 1000, সো এখানে স্যাম্পল বেশি না, সো মডেল কিন্তু কি হবে, ওর প্যাটার্নটা ভালো মতো রিকগনাইজ করবে। আর যার ডেটা কম, ধরেন এমন করতে করতে 10 নাম্বার যে ক্লাস আছে তার ডেটা আছে মাত্র 50টা, তাহলে ওর প্যাটার্নটা কি ভালো মতো রিকগনাইজ করতে পারলো? পারলো না। তো এখন আপনার কি এই ক্ষমতা আছে যে এখন ওদের, ধরেন এটা একটা চাইনিজ ডেটা সেট, কারণ আপনি কিভাবে করবেন বলেন এই জিনিসটাকে? আপনার হাতে কোনো ওয়েই নাই, না ওয়ে তাই না? হ্যাঁ, ওরা একটা কাজ করছে যে চাইনিজ পিপলদের ফেস নিয়ে একটা ডেটা সেট তৈরি করছে। কারণ আপনার দেশে চাইনিজ যারা আছে কয়টা আছে, আর আপনি এভাবে কিভাবে খুঁজে বের করবেন, তাই না? তো এই সময়গুলোতে আমরা আসলে অগমেন্টেশন ইউজ করি ডেটা সেটটাকে ব্যালেন্স করার জন্য। এবং কেন ব্যালেন্স করতে হয়, যেটা আমি আপনাকে বললাম, মডেল কি হয়, মডেল আসলে একটা একটা ক্লাসের প্রতি কি হয়ে যায়, ও ভালো প্যাটার্ন রিকগনাইজ করে, সো এটাকে আমরা বলি হচ্ছে বায়াসনেস। মানে ও একটা ক্লাসকে খুব ভালো ডিটেক্ট করতেছে, আরেকটা ক্লাসকে ডিটেক্ট করতে পারতেছে না, বাট হুইচ ইজ নট এক্সপেক্টেড। আমাদের এক্সপেক্টেড মডেল হচ্ছে যে আমাকে 10টা মডেলের 10টা ক্লাসের 10টা ক্লাসের ডেটা সেট দিয়ে ট্রেন করছি, 10টা ক্লাসের জিনিসগুলাকেই আসলে সমানভাবে প্রেডিক্ট করতে যেতে পারে, ওইটা একটা ওয়েল ব্যালেন্সড মডেল। তো এই সময় আসলে আমরা অগমেন্টেশন করি। এটা হচ্ছে প্রথম কথা, যে অগমেন্টেশন আসলে মডেলের জন্য কোনো সমস্যা হয় কিনা। এন্ড মডেল কি, মডেল দেখেন, মডেলের কাজ হচ্ছে প্যাটার্ন রিকগনাইজ করা। ও আসলে সেম ইমেজ পাইলেও আপনি কি হুবহু সেম ইমেজ কপি পেস্ট করতেছেন? না। আমি আপনাকে তো বললাম, ইমেজটাকে হয়তো আপনি কিছুটা রোটেট করতেছেন, একটু আগে উপর নিচে সরাচ্ছেন, ফলে কি হচ্ছে বলেন তো, আপনার ছবিটাই যখন আমরা ক্রপ করি, হ্যাঁ, তখন চিন্তা করেন
আপনার এখন যেটা প্রোফাইল পিকচার আছে এটাকে যদি একটু উপরের দিকে ওঠান, আপনার দেখা যাচ্ছে ক্যাপটা দেখা যাচ্ছে না, এটা একটা নতুন, আপনারই একটা নতুন ছবি হয়ে যাবে না? হ্যাঁ, তো এভাবে আসলে অগমেন্টেশনটা এভাবে কাজ করে। তো মডেল আসলে ডিটেকশনে কাজ করে না। মডেল কি করে, মডেলের কাজ হচ্ছে আপনার ফেসটা আছে এই প্যাটার্নটাকে বোঝা, ঠিক আছে? সো হ্যাঁ, ও বুঝতে আসলে পারছি। এই জন্য অগমেন্টেশনের উপর কোনো, মডেলের উপর কোনো ঝামেলা হয় না। থার্ড কোশ্চেন ছিল হচ্ছে আপনার পেপারে, কেউ কিছু বলছেন? আচ্ছা না, থার্ড কোশ্চেন ছিল হচ্ছে পেপারে। পেপারে আপনার আসলে এটা কোনো ঝামেলা না, পেপারে আপনি মেথোডোলজি যা ইউজ করছেন তাই আসলে দিবেন। আপনি অগমেন্টেশন করা লাগছে, আপনার পিছনে তো লজিক আছে, তাই না? আপনি কেন অবশ্যই। অগমেন্ট করছেন? হ্যাঁ, হুদাই তো অবশ্যই। অগমেন্ট করেন নাই, ডেটা না। সেটটাকে ব্যালেন্স করার জন্য করছেন, তাই না? জি। সেটা পেপারে অ্যাড করা কোনো বিষয়ই না, বরং আপনি যে এটা ভাবছেন যে এখানে ডেটা অগমেন্টেশন করা যায়, এটা আপনার একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? জি, ঠিক আছে এরকম আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, মানে ও যে বায়াসড এই জিনিসটা হচ্ছে ও বুঝবে কিভাবে? মানে মডেল কি নিজে বুঝতে পারবে যে ও বায়াসড কিছুর প্রতি, দেন হচ্ছে অগমেন্টেশন এক্স্যাক্টলি বোঝা করবে? যায়, বোঝা যায়, সব বোঝা যায়। আমি আপনাকে একটা জিনিস দেখাই, হ্যাঁ? ও আমার নিজেই তাহলে হচ্ছে ই করবে আর কি। আমার অনেক পুরাতন একটা রিসার্চ দেখাই, রিসার্চের একটা কোড আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝবেন। শুনেন, আমরা যদি শুধু মডেল ট্রেন করি তা কিন্তু না, বুঝছেন? এই যে মডেল ট্রেন তো করছি, ট্রেনিং যখন শেষ হয়ে গেছে না, এই দেখেন আমরা রেজাল্টটাকে অ্যানালাইসিস করি। আমি আপনাদের গতদিন বলছিলাম না, আমার একটা প্রথম পেপার ছিল যেটার জন্য কোড টোড করছিলাম, দেখেন সেখানে 47টা, এই যে জিরো থেকে 46 পর্যন্ত টোটাল 47টা ক্লাস ছিল। এবার দেখেন আমরা কি করছি, আমরা এখন অ্যানালাইসিস করতেছি ট্রেনিং ডাটা না কিন্তু টেস্ট ডাটার, যে ও কোন ক্লাসে কেমন পারফর্ম করছে। দেখছেন, দেখেন ও ক্লাস নাম্বার 0 যেটা ছিল সেখানে প্রিসিশন কত, 93, রিকল কত, 93, F1 কত, 93। অপরদিকে 1 এর জন্য দেখেন 81, 88, বুঝতে পারছেন? এখন এই দেখেন আমি প্রত্যেকটার জন্য এটা করছি, শুধুমাত্র যে এইটাই করছি মেট্রিক্স দেখছি তা কিন্তু না, আমরা এটার ভিজুয়ালাইজেশনও আছে। এটা আসলে আপনারা বুঝবেন না, এই জিনিসটাকে বলা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাকে যদি আমি একটু জুম ইন করি, তাহলে হয়তো আপনাদের আসলে জুম ইন করে লাভ হচ্ছে না। এখানে যেটা দেখেন, কিছু কিছু সেল, কিছু মনে করেন না, একটু একটু খেয়াল করেন, আমি জানি খুবই ছোট দেখা যাচ্ছে, এখানে কিছু সেল যেমন এটা দেখেন খুবই ডিপ গ্রিন, আবার এটা দেখেন একটু লাইট গ্রিন, তাই না? এটা কি লক্ষ্য করা যাচ্ছে? জি ভাই, জি ভাই, লক্ষ্য করা যাচ্ছে। দাঁড়ান এই যে এখানে নিয়ে আসি, এই যে দেখেন এখানে হচ্ছে দেখেন এটা খুবই ডিপ গ্রিন, এটা হচ্ছে লাইট গ্রিন। এটার কারণ কি বলেন তো? ও এই ক্লাসটাকে খুব ভালো রিকগনাইজ করতে পারছে, ঠিক আছে? মানে ও যতগুলো স্যাম্পল দিয়ে টেস্ট করছে বেশিরভাগই ও সঠিক ডিটেকশন করতে পারছে। আর এগুলোতে লাইট গ্রিন মানে কি জানেন? যে ও ডিটেক্ট করছে কিন্তু তুলনামূলক কি বলেন তো, তুলনামূলক কম করছে, বুঝতে পারছেন ডিরেকশনটা? তো এইগুলাকেই বলে হচ্ছে বায়াসনেস। তো আপনি যখন রেজাল্ট অ্যানালাইসিস করবেন তখন এই ধরনের যখন গ্রাফ জেনারেট করবেন না, তখন আসলে আপনি বুঝবেন, ঠিক আছে, যে আপনার স্যাম্পল কেমন ছিল। এবং ওই স্যাম্পল মানে আমি টোটাল স্যাম্পল তো সবাইকে আসলে সেম দিছি, দেখেন সবাইকেই আসলে সেম নাম্বার স্যাম্পল দিয়ে ট্রাই করা হয়েছে। ও হচ্ছে 203টাকে সঠিক প্রেডিক্ট করছে, ও হচ্ছে 171টাকে, ও 186টাকে, ও হচ্ছে 172টাকে, ও হচ্ছে 187টাকে। দেখছেন এইভাবে আসলে আগাইছে, সবাই কিন্তু সমান নাম্বার অফ সঠিক প্রেডিকশন করতে পারে নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এই রেজাল্ট অ্যানালাইসিস দেখেই আসলে বুঝে যাই যে মডেলটা আসলে বায়াস কিনা। কিন্তু এখানে আসলে দেখেন বায়াসনেসটা কিন্তু খুব ক্লোজ, এখানে যেটা হয়েছে বায়াসনেসটা খুবই ক্লোজ। কেন? কারণ পার্থক্যটা মোটামুটি আমরা একটা পার্থক্য ধরে নিই যে আসলে পার্থক্যগুলা কতটুকুর মধ্যে আছে, একটা লিমিটের মধ্যে থাকলে আসলে এই সমস্যাটা হয় না। যেমন টেস্টের জন্য আমরা হয়তো ধরে নিই +-10, হ্যাঁ, বা 15, আর টেস্টের জন্য হয়তো আরেকটু বেশি ধরে নিই, ঠিক আছে? যেমন এখানে দেখেন 81 আর 93, তো ধরেন +-15, তাই না? সো এই যে এই রেঞ্জে যে এর মধ্যে যদি থাকে, এখন পার্থক্য যদি এমন হইতো যে এইটা 93 আর একটা মাত্র 35, তখন আমরা কি বুঝতাম যে এই 0 নাম্বার ক্লাসের প্রতি ও অনেক বায়াস,
বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তো আমরা আসলে বুঝে যাই এইভাবে রেজাল্ট অ্যানালাইসিস করলে আমরা বুঝি যে ও যখনই সঠিক প্রেডিকশন দিতে থাকে তখনই আমরা বুঝে যাই যে ওকে এটা হচ্ছে এই। ওকে, আর কারো কোনো কোশ্চেন অ্যাবাউট দিস? আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া প্রাইভেসি সেক্টরে কি আমরা কাজ করতে পারবো চাইলে? আমি বুঝি নাই, একটু বলবেন আবার? এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এই সেক্টরটাতে কি আমরা কাজ করতে পারবো চাইলে আর কি মডেল আর্কিটেকচার? হ্যাঁ, রিসেন্টলি আমার একটা রিসেন্ট কাজ ছিল যেখানে হচ্ছে আমরা এই ডিফারেন্সিয়াল প্রাইভেসি নিয়ে কাজ করছি এফএল এর উপর, মানে এফএল উইথ ডিপি। ঠিক আছে, সো আপনাদের জন্য কিন্তু এইসব চান্সেস এখনো আছে, বুঝতে পারছেন? ওকে, সো দেখতে দেখতে আমরা আসলে পরের পার্টে চলে আসছি, আমাদের হাতে সময় আসলে খুব বেশি নাই। আমরা এখানে শুরু করি কারণ এরপর আসলে কোড আছে, আপনাদের কোড স্ট্রাকচারটা আসলে রিয়েল লাইফের যিনি ভাইবটা আসলে দিতে হবে আজকে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা গতদিন একটু কোড দেখছিলাম এবং এই যে আজকেও একটা রিসার্চ ফাইল আপনাদের একটু দেখাইলাম। এটা হচ্ছে আমরা যে আইটারেটিভ এফএল যেটা করি সেইটা দেখেন। এখানে আমরা কি করছি, এখানে আসলে প্রথমে এই যে ডেটা সেটটাকে লোড করা হয়েছে, এখানে ডেটা সেটটাকে লোডের কাজ বা স্প্লিটের কাজ হয়েছে। ঠিক আছে, যে স্প্লিটের কাজ হয়েছে, এরপর ডেটা সেটটাকে একটু কিছুটা দেখতেছি মডেলের ক্লাসের নামটাম দেখতেছি। এখানে হচ্ছে আমরা মডেলটাকে ডিফাইন করলাম যে আমরা আসলে কি মডেল করব। আমরা একটা কাস্টম সিএনএন মডেল এখানে ইউজ করতেছি। ঠিক আছে, এরপর দেখেন আমরা কি করলাম, একটা গ্লোবাল মডেল ক্রিয়েট করে নিলাম। একে কিন্তু কোনো ট্রেন করি নাই এবং এর সামারি দেখেন গ্লোবাল মডেলটার ভিতরে কি কি স্পেক আছে এখানে দিয়ে দিছি। মডেলটার ভিজুয়ালাইজেশন দিলাম, গ্লোবাল মডেলটার ভিজুয়ালাইজেশন, এখানে ভিজুয়ালাইজেশনটা আসছে যে ওর কোন নিউরাল লেয়ারে আসলে কি কি আছে, কি কি ইউজ করা হয়েছে, একদম পার্ট টু পার্ট এখানে চলে আসলো। এরপর আমরা ফেডারেটেড লার্নিং করতেছি, এটাকে আইটারেটিভ। কিন্তু এখানে যেটা হচ্ছে দেখেন যে আমরা এখানে এসে কি করতেছি, ক্লায়েন্ট তৈরি করতেছি। হ্যাঁ, এখানে এসে আমরা কি করতেছি, ক্লায়েন্ট তৈরি করতেছি। ঠিক আছে, ফার্স্ট অফ অল কি হচ্ছে দেখেন, যতগুলো নাম্বার অফ ইপোক আছে এটা চলবে, এর মধ্যে আমাদের নাম্বার অফ ক্লায়েন্ট যতগুলো আছে ততগুলো মডেলকে আমরা তৈরি করতেছি। ঠিক আছে, এটা আসলে নর্মাল পাইথন টেনসরফ্লো বা পাইটর্চ দিয়ে আসলে সম্ভব। এখানে আমি টেনসরফ্লো ইউজ করছি। তো এখানে দেখেন আমি যতগুলো ক্লায়েন্ট উপরে ডিফাইন করা ছিল, একদম উপরে যদি একটু যাই, এখানে দেখেন নাম্বার অফ ক্লায়েন্ট কয়টা হবে। হ্যাঁ, দেখেন তারপর নাম্বার অফ ইপোকস কয়টা হবে এগুলো ডিফাইন করা ছিল, ব্যাচ সাইজ কত হবে এগুলো ডিফাইন করা ছিল। সো ওগুলাকেই আমরা ইউজ করতেছি এখানে। তো আমাদের যতগুলো ইপোক দেওয়া ছিল ততবার আমরা এই নাম্বার অফ ক্লায়েন্ট দিয়ে ততগুলা মডেল তৈরি করব এবং আমরা যেটা করতেছি ওই মডেলগুলাকে কি করব বলেন তো, ট্রেন করব। সো এখানে ট্রেনিংটা হচ্ছে, আমি খুব ডিপলি আপনাদের এক্সপ্লেইন করতেছি না, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। এরপর হচ্ছে আমাদের এভারেজিং করতে হবে বা অ্যাগ্রিগেশন করতে হবে। সো আমরা প্রতি ইপোকে আমাদের যতগুলা ক্লায়েন্ট আছে তাদের ডেটাগুলাকে নিয়ে এখানে আসলে এগ্রিগেটটা করতেছি। এই যে এগ্রিগেশনটা এখানে আসলে হচ্ছে এবং এগ্রিগেশনটাতে আমরা কি ইউজ করছি, ফেড এভারেজ ইউজ করছি। এরপর আমরা কি করতেছি, গ্লোবাল মডেলের যে ওয়েট গুলো আছে সেটাকে কোন ওয়েট দ্বারা সেট করতেছি, এভারেজ ওয়েট দ্বারা সেট করতেছি। ঠিক আছে, এবং যখন এই কাজটা হয়ে যাচ্ছে তখন আমরা আসলে আমার গ্লোবাল মডেলের লস অ্যাকুরেসি এগুলাকে মানে প্রতি ইপোকেই আসলে লস অ্যাকুরেসিটা, গ্লোবাল মডেলের লস অ্যাকুরেসি কত, হ্যাঁ এইগুলা লিস্টগুলা আমরা আসলে দেখেন নিচে প্রিন্ট করে করে দেখতেছি যে গ্লোবাল মডেলের লস এখন লস কতটুকু আছে, টেস্ট অ্যাকুরেসি কতটুকু আছে। ঠিক আছে, দেখেন আস্তে আস্তে জিনিসটা ইমপ্রুভের দিকে যাচ্ছে। দেখেন এখানে অ্যাকুরেসি ছিল 15%, এখানে এসে 55%, তারপর কি হয়েছে 74, তারপর কি হয়েছে 82, তারপর হয়েছে কি 87, তারপরে কি হয়েছে 89, 90, এভাবে করতে 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 আমরা 20টা ইপোক চালাইছিলাম। দেখেন 20 সরি এখানে মানে 30 ইপোক চালানো আছে, 30 ইপোকের পর আমরা 95% অ্যাকুরেসিতে পৌঁছাইছি। তো এটাকে বলতেছি হচ্ছে আমরা
আইটারেটিভ এফএল, যেটা আসলে নর্মাল পাইথন দিয়েই করা সম্ভব, বাট ইট ইজ নট দ্য রিয়েল ফ্লেভার অফ এফএল। রিয়েল ফ্লেভার অফ এফএল পাওয়া যায় যখন আপনি ফ্লাওয়ার ফ্রেমওয়ার্কে আসেন, ঠিক আছে? কারণ এখানে দেখেন আপনি একই ডিভাইসে ইউজ করতেছেন, খালি জাস্ট নামে বারবার মডেল বানায় করতেছেন, বাট আসলে আমাদের রিয়েল সিনারিও কি এমন হয়? আমরা আজকে উপরে যেটা দেখলাম, এই যে এখানে দেখলাম, আমাদের কেমন হইতে পারে? আমাদের হইতে পারে ক্লায়েন্ট গুলা কি হইতে পারে, সিস্টেম কি হয়, হেটারোজেনিটি হয়, মানে কি সিস্টেম গুলা ডিফারেন্ট হয়। যেমন এখানে হাই এন্ড ফোন থাকতে পারে, হাই এন্ড ডিভাইসেস, লো এন্ড ডিভাইসেস থাকতে পারে, তাই না? কিন্তু এখানে কি আসলে সেই ফিলটা আসতেছে না, কারণ আমরা এক সিস্টেমেই সব করতেছি। সো যার ফলেই যেটা হলো আসলে হচ্ছে আমাদের মাঝে ফ্লাওয়ার ফ্রেমওয়ার্ক। ফ্লাওয়ার কি আমি বারবার বলতেছি আপনাদেরকে, যে ফ্লাওয়ার ইজ অ্যান ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক দ্যাট মেক্স ইমপ্লিমেন্টিং ফেডারেটেড লার্নিং ইজি অ্যান্ড স্কেলেবল। ইটস ডিজাইন ফর বোথ রিসার্চ অ্যান্ড প্রোডাকশন ইউজ। আমরা তো রিসার্চ করব, বাট আমরা উদাহরণ যেগুলো দেখতেছি ব্যাংকে, গুগলের জি বোর্ড বা হসপিটালগুলোতে, এগুলো তো সব কি বলেন তো প্রোডাকশন না? এগুলো প্রোডাকশন লেভেলের কাজ না? তো এই জায়গাগুলোতেও আসলে ফ্লাওয়ার দিয়ে আসলে ইদানিং কাজ হচ্ছে। তো এর আসলে ফিচার গুলা কি কি আমরা দেখি। ফ্লাওয়ার ফ্রেমওয়ার্কটা কেন জনপ্রিয়? কারণ এটা কাজ করতে পারে কার কার সাথে, পাইটর্সেও কাজ করে, টেনসরফ্লোতেও কাজ করে, সাইকেটিক লার্নেও আসলে কাজ করে। ফ্লেক্সিবল কেন? সাপোর্টস ডিফারেন্ট এফএল স্ট্র্যাটেজিস এন্ড অ্যালগরিদম। হোয়াট ইজ স্ট্র্যাটেজিস? ওই যে অ্যাগ্রিগেশন যে স্ট্র্যাটেজিস গুলো আছে এগুলা, বা আমরা যে ডিফারেন্ট টাইপস অফ এফএল শিখলাম না, সবগুলাতেই আসলে এটা কাজ করা যায় এবং বিভিন্ন রকম অ্যালগরিদমে কাজ করে। স্কেলেবল কেন বলতেছি? ইট ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ ক্লায়েন্টস। তো এখানে আসলে মিলিয়ন মানে মোর দেন মিলিয়ন ক্লায়েন্টকেও আমরা হ্যান্ডেল করতে পারবো। আরেকটা হচ্ছে ইজি টু ইউজ। কেন? সিম্পল এপিআইস ফর কমন এফএল সিনারিও। মানে সিম্পল এপিআই কল করলে, আসলে ছোট ছোট ফাংশন কল করলে, এপিআই কল করলেই আসলে অনেক কিছু হয়, যেটা আমাদের এখানে যেমন ধরেন আমি অনেক কিছু ম্যানুয়ালি দেখেন করতে হয়েছে, কিন্তু আপনাদের আমি আরেকটা কোড দেখাই। দেখেন এখানে, দেখেন আপনাদের একটু আগে দেখালাম ক্লায়েন্টের জন্য কতটুকু কোড করা লাগছে। দেখেন ক্লায়েন্টের জন্য কোড হয়েছে হচ্ছে এত বড়, ঠিক আছে? আর এখানে যখন আমি ফ্লাওয়ার দিয়ে ক্লায়েন্ট করছি, আমার ক্লায়েন্টের কোডটা দেখেন। চিন্তা করতে পারতেছেন যে এখানে জাস্ট আমি তিনটা জাস্ট ফাংশন আছে, কি গেট প্যারামিটার, সেট প্যারামিটার, গেট প্যারামিটার, ফিট এন্ড ইভালুয়েট। হ্যাঁ, এবং দেখেন এখানে আমি নিজে কিন্তু কিছু লিখি নাই, আমি কি লিখছি? মডেল ডট গেট ওয়েটস, ঠিক আছে? এই যে মডেল ডট ফিট, মডেল ডট গেট ওয়েটস, মডেল ডট গেট ওয়েটস, তারপর এই মানে জাস্ট দেখেন এই যে মডেল ডট ইভালুয়েট, ঠিক আছে? এই জিনিসগুলা আসলে আমি কি করছি, এগুলো এফএল এর অনেক জিনিস আসলে করাই আছে, আমি জাস্ট করতেছি, মানে ইউজ করতেছি, ঠিক আছে? আমার আসলে অনেক জিনিস নিজে থেকে করা লাগতেছে না, ঠিক আছে? দেখেন মডেলের এখানকার মডেলটা দেখেন, এই কয় লাইন দিয়ে মডেল হয়ে গেছে, ঠিক আছে? এখানকার সার্ভারের কোডটা দেখেন, এক লাইনের সার্ভারের কোড। চিন্তা করতে পারতেছেন যে কতটুকু ইজি করে ফেলছে আমাদের জন্য এটাকে। তো এফএল এর আর্কিটেকচারটা যেটা হয়, আর্কিটেকচার কাইন্ডলি সিমিলার। এখানে একটা সার্ভার থাকে, সার্ভারের মধ্যে আসলে কি কি থাকে? একটা স্ট্র্যাটেজি থাকে, যেটা দিয়ে হচ্ছে অ্যাগ্রিগেশন করি আমরা, অ্যাগ্রিগেশন স্ট্র্যাটেজি, এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকে, যে ক্লায়েন্টগুলোকে আমরা কিভাবে কানেক্ট করাবো, ম্যানেজ করাবো, আপডেটগুলো নিব, এই স্ট্র্যাটেজিটা থাকে হচ্ছে সার্ভারের কাছে। আর ক্লায়েন্টদের কাছে কি থাকে? লোকাল মডেল অ্যান্ড লোকাল ডেটা। সো লোকাল মডেলটা কি? কপি অফ গ্লোবাল মডেল, লোকাল মডেলগুলো, এবং তাদের কাছে লোকাল ডেটা থাকে যেটা ট্রেন হয়ে আপডেটগুলো আমাদের এখানে আসে। কোর কম্পোনেন্টগুলো কি কি? এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কোর কম্পোনেন্টটি দেখেন, আমি আপনাদের দেখাচ্ছিলাম এই যে ফ্লাওয়ারের কোড, যখন আপনাদের দেখাইলাম কি কি দেখাইছি বলেন তো? একটা ক্লায়েন্ট দেখাইছি, সার্ভার দেখাইছি, হ্যাঁ, এবং সার্ভারের মধ্যেই আমরা কিন্তু কোনো স্ট্র্যাটেজি পাই নাই, ওটা কোথায় আছে? অন্য জায়গাতে আছে, আমি আপনাদের সেটাও দেখাচ্ছি। তো একটা স্ট্র্যাটেজি থাকে, এবং আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমরা এখানে বলতেছি, যেটা হচ্ছে সবকিছুকে কম্বাইন করতে, সেটা হচ্ছে একটা মেইন ফাংশন, ঠিক আছে? তো আমরা যেটা করি, এই তিনটা কোর কম্পোনেন্টের মাধ্যমে এই ফ্লাওয়ারে এফএল ইমপ্লিমেন্ট করি। তো দেখেন এফএল আসলে মানে ফ্লাওয়ার ইনস্টলেশন আসলে খুব বেশি কঠিন কিছু না।
আমরা নর্মাল এমএল এর জন্য যেসব ডিপেন্ডেন্সি ইনস্টল করি ওগুলো যদি ইনস্টল করা থাকে, তার সাথে শুধুমাত্র একটা কমান্ড পিপ ইনস্টল ফ্লাওয়ার, ফ্লাওয়ার আসলে ফুল না, FLWR লিখলেই আপনার সিস্টেমে ফ্লাওয়ার ইনস্টল হয়ে যায়। দেন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট ইমপ্লিমেন্টেশন লাগে, যেটা আমি আপনাদের এখান থেকে দেখাইলাম, সেটার একটু ডিফারেন্ট এখানে আছে। একটা জিনিস লাগে সেটা আমাদের সার্ভার, ঠিক আছে? তো সার্ভারটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, ক্লায়েন্টের ভিতরে আসলে মেইন জিনিসটা থাকে। ক্লায়েন্টে কি কি থাকে? ক্লায়েন্ট ইনিট একটা থাকে, ইনিট বলতে কি ওকে আমরা ডিফাইন করতেছি। গেট প্যারামিটারস বলতে কি আমরা ওই যে গ্লোবাল মডেল থেকে যে আপডেটটা নিব, ইমপ্রুভ মডেলের যে ওয়েট গুলা বা প্যারামিটার গ্রেডিয়েন্ট গুলা নিব, সেটা নেওয়ার জন্য আমার একটা ফাংশন লাগবে না? সো এটাই হচ্ছে সেটা। হ্যাঁ, এটা কি করে, সরি, গেট প্যারামিটারসে কল দিলে এই লোকাল মডেলের, সরি আমি একটু ভুল বলছি, লোকাল মডেলের প্যারামিটার গুলাকে আসলে ও রিটার্ন করে, ঠিক আছে? মানে ও যে ট্রেন আপ হইলো এটাকে আসলে ও গ্লোবাল মডেলের কাছে পাঠায়, এই ফাংশনটা দিয়ে পাঠায়। গ্লোবাল মডেল কি করে, এই ফাংশনটাকে কল দেয় মেইন ডট পায়ার থেকে। সো তখন গ্লোবাল যে মডেল বা আমাদের সার্ভার আছে তার কাছে এই মডেলের বা এই লোকাল মডেলটা বা ক্লায়েন্টের ডেটাটা বা প্যারামিটারগুলো চায়। সেট প্যারামিটারস কি করে, আমরা হচ্ছে যখন আমাদের গ্লোবাল মডেল ইমপ্রুভ হয়ে গেছে, অ্যাগ্রিগেট হয়ে গেছে, তখন ওই ডেটাটাকে আবার যখন এখানে আসে ইমপ্রুভ মডেলের প্যারামিটারগুলো, তখন এখানে আসলে সেট হয়। দেখেন এখানেও সেম ভাবে দেখেন কোএফিশিয়েন্ট, ইন্টারসেপ্ট এবং ক্লাসেসগুলো আমরা দেখেন এখানে সেট করেছি। আরেকটা আছে ফিট, আমাদের লোকাল মডেল কি হবে বলেন তো, ট্রেন আপ হবে না? সো দেখেন এখানে হচ্ছে যে ফিট হচ্ছে, ঠিক আছে, ট্রেন আপ হয়, ঠিক আছে, ফিট এখানে আসলে ট্রেনটা হয়। আর ইভালুয়েট কি বলেন তো, আমরা যখন মডেলটা ট্রেন করলাম এরপরে কি আমরা যখন ট্রেন ডেটা পাই আমরা একটা স্প্লিটিং করে রাখি না, যে আমরা হচ্ছে 70-30 বা 80-20 দিয়ে ট্রেন আপ, মানে মডেলটা টোটাল ট্রেনিংটা করব, মানে কি 80% ডেটা ইউজ করব ট্রেনিং এর জন্য আর 20% ডেটাকে ইউজ করব টেস্টিং এর জন্য বা ভ্যালিডেশনের জন্য বা ইভালুয়েশনের জন্য। সো তার জন্য দেখেন এখানে ছোট ছোট কিছু কোড আছে, খুব বেশি কিছু কিন্তু না, এখানে খুবই ইজি, ঠিক আছে? তো একটা ক্লায়েন্ট যখন আপনারা বানাবেন, এই ক্লায়েন্টের কোডের স্ট্রাকচারটা হবে এই 5টা ফাংশন, ঠিক আছে? ঠিক আছে, হয়তো আপনাদের এর থেকে কম লাগবে, যেমন আমার দেখেন কম লাগছে, আমি আসলে অনেক জিনিস এখানে রাখি নাই। আমার কি কি লাগছে, ফিট, ইভালুয়েট আর গেট প্যারামিটারস, ঠিক আছে? আর সেট কেন লাগে নাই, কারণ আমি বারবার এখান থেকে আমার মডেল যেহেতু আলাদা আছে, আমি বারবার মডেল আসলে ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে? এরপর দেখেন, এরপর একটু আমি আমার এই কোডে আসি, যে আসলে এই যে ডিফারেন্ট জায়গাতে বা ডিফারেন্ট ডিভাইসে কিভাবে এটা কাজ করে। প্রথমে আসি সার্ভারে। দেখেন আমার সার্ভার একটা কিসে থাকে, একটা রিমোট জায়গাতে থাকে, একটা সেন্ট্রালাইজ জায়গাতে থাকে, আমরা বলছি নর্মাল এফএল এর জন্য। ও কি করে দেখেন, ওখানে কিছুই করে না, ও জাস্ট এফএল মানে ফ্লাওয়ারকে কি করছে বলেন তো, ইম্পোর্ট করছে অ্যাজ এফএল। এবং দেখেন এই যে সার্ভার ডট স্টার্ট সার্ভার, এটা কিন্তু ফ্লাওয়ারেরই একটা ফাংশন বা এপিআই বলতে পারেন, মানে ফাংশনই বলতে পারেন, লাইব্রেরি ফাংশন বা এপিআই বলতে পারেন। এখানে আমরা কি দিছি বলেন তো, জাস্ট একটা পোর্ট অ্যাড্রেস দিছি। এটা কিন্তু কি করা জানেন, আমার এই কোডটা হচ্ছে একটা ডিভাইসেই করা, বাট ডিফারেন্ট ভাবে, ঠিক আছে? দেখেন আমরা একটা পোর্ট ইউজ করছি, এটাকে আসলে জাস্ট এই পোর্টগুলোকে চেঞ্জ করলে আমরা আসলে কয়েকটা ডিভাইস মিলে এটাকে ট্রেন করতে পারি, কোনো সমস্যা নেই, জাস্ট ডিফারেন্টেশন আসবে এখানে। তো আমরা একটা পিসিকে যদি সার্ভার বানাই, তার একটা লোকাল পোর্টকে বা তার একটা মানে আইপি অ্যাড্রেসকে আমরা কি বলবো, সার্ভার অ্যাড্রেস। এবং এখানে কনফিগারেশনটা কি হবে, যে আমার নাম্বার অফ রাউন্ড কত হবে, দেখেন এগুলো সবই আসলে আমার এফএল এর মধ্যে আছে, ঠিক আছে? যে কনফিগটা কি হবে, সার্ভার ডট এফএল ডট সার্ভার কনফিগ। তো এখানে হচ্ছে আমাদের, আমরা কি করতেছি, আমাদের সার্ভারের মধ্যে আসলে একটা সার্ভারের যে লাইব্রেরি ফাংশন আছে, যে সার্ভার কনফিগ, এখানে আসলে আমরা নাম্বার অফ রাউন্ডসটা পাঠাচ্ছি, ও ততবার কি করবে, ক্লায়েন্টকে নিয়ে ইভ্যালুয়েট করবে, বাট ক্লায়েন্ট ক্রিয়েট করে ওইভাবে মডেলটা ট্রেনটা করাবে। ও কি করতেছে, এই যে লোকাল হোস্টটা আছে না, এই যে আইপি অ্যাড্রেসটা, এইটাতে সার্ভারকে স্টার্ট করে রেখে দিচ্ছে। সো আমরা একটা টার্মিনালে এটা স্টার্ট করে রেখে দিলাম। সো আমরা দেখছি না যে জ্যাঙ্গো প্রজেক্ট যখন রান করি, একটা লোকাল আমরা দেখি না, একটা বলে না যে এই লিঙ্কে গেলে, যেমন 127.0.0.0 সামথিং দিয়ে /8080, হ্যাঁ,
এরকম একটা দেখছি না, ওইটা আমাদের ব্রাউজারে আসলে আমরা দেখতে পারি একটা ওয়েবসাইটের মতোই ওপেন হচ্ছে, বাট ইউআরএলটা আমাদের লোকাল হোস্ট। সো দেখেন এখানে আমরা একটা লোকাল হোস্টেরই একটা পোর্ট 8080 কে ইউজ করতেছি, যেটা হচ্ছে আমাদের সার্ভারের জন্য। ও কি করবে, ও স্টার্ট হয়ে থাকবে। এরপর আমরা যেটা করি, ক্লায়েন্ট কি করে দেখেন, ও নিজেকে ডিফাইন করলো একটা মডেল দিয়ে, এবং ওর যে ফাংশনগুলো আছে এখানে আছে। আমরা কি করতেছি দেখেন, আমাদের সার্ভার ছিল কোথায়, 0.0.0 8080 তে। আমরা যেটা করতেছি, সরি এই যে সার্ভার অ্যাড্রেসটা এখানে ছিল, এই যে 8080 পোর্টে। সো আমরা যেটা করতেছি, আমরা একটা ক্লায়েন্ট যখন স্টার্ট করব, আমরা কি বলে দিচ্ছি যে ক্লায়েন্ট ডট স্টার্ট নামপাই ক্লায়েন্ট, ওকে সার্ভার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমরা বলে দিচ্ছি সার্ভার কোন পোর্টে অ্যাক্টিভ আছে, বা সার্ভারের অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা কোনটা, এবং ক্লায়েন্ট ইকুয়াল টু ক্লায়েন্ট, এই যে আমাদের যে ক্লাসটা আছে এটাকে আসলে এখানে দিয়ে দিছি। তো ও কি করবে, ও এইটার একটা যতবার আমরা স্টার্ট ক্লায়েন্টটা মেইন ডট পাই থেকে কল দিব, ততবার ও কি করবে, একটা ক্লায়েন্ট তৈরি করবে এবং এই পোর্টের সাথে ওকে সার্ভার অ্যাড্রেসটা দিয়ে দিবে। সো ক্লায়েন্ট কি করবে, লোকাল ডেটার উপর ট্রেন হবে এবং সার্ভারের সাথে কমিউনিকেট করবে। ওকে, এটা গেল সার্ভার এবং ক্লায়েন্ট। মডেলে কি হচ্ছে, আমরা দেখেন ক্লায়েন্টের জন্য মডেল ক্রিয়েটটা করছি, এই যে ক্রিয়েট সিএনএন মডেল, এই ফাংশনটা ইউজ করেছে। এখানে আসলে আমি আমার মডেল স্ট্রাকচারটাকে ডিফাইন করে রাখছি, যে ভেতরে নিউরাল যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো কি হবে, যেমন সিকোয়েন্সিয়াল, এরপরে যে কি লেয়ার আমরা ইউজ করব, অ্যাক্টিভেশন লেয়ার হিসেবে রেলু ইউজ করবো নাকি অন্য কিছু ইউজ করব, ইমেজ সাইজ কেমন হবে, ইমেজের শেপ কেমন হবে, হ্যাঁ, পুল সাইজ কি হবে, ম্যাক্স পুলিং ইউজ করব নাকি কি ইউজ করব, মানে এই যে এই জিনিসগুলো আমরা এখানে ডিফাইন করছি। আমরা মানে কি ইউজ করতেছি, এবং লাস্ট লাইনটা হচ্ছে মডেল ডট কম্পাইল, লাস্টে এসে আমরা এই টোটাল জিনিসটাকে কম্পাইল করে মডেলটাকে রিটার্ন করব। ঠিক আছে, এবার আসি মেইন ডট পায়ে। দেখেন কি হচ্ছে, মেইন ডট পায়ে এসে আমি ফার্স্টে ডেটা সেটটাকে কি করব বলেন তো, আমার লোড করতে হবে। আমার ডেটা সেটটাকে আগেই ফার্স্টে লোড করে নিচ্ছি। এর ভেতরে আমরা কি করব, কিছু ট্রেন ডেটা সেট থাকবে, কিছু টেস্ট ডেটা সেট থাকবে, তাই না? এরপর যেটা হবে, এই যে এখানে আবার মডেলের কোডটা দেওয়া আছে, কারণ আমি হয়তো এই মডেল ডট পাইটা ক্রিয়েট করছিলাম হচ্ছে ওই ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস করানোর জন্য। এখানে দেখেন আমাদের মডেলের কোডটা দেওয়া আছে। এরপর দেখেন কম্প্রেস লেয়ারের কিছু জিনিসপত্র আছে, এগুলা বোঝার দরকার নাই ওইভাবে, কারণ আমার জন্য লাগছে, আপনার নাও লাগতে পারে। আমরা আরেকটু নিচে যদি যাই, এই যে ক্লায়েন্ট, দেখেন এখানে আমরা ক্লায়েন্ট হিসাবে ওই জিনিসটাকে এনে দেখেন এখানে সেম ভাবে আমরা ক্লায়েন্টটাকে স্টার্ট করতেছি, এবং আমরা যেটা করতেছি সেটা হচ্ছে দেখেন এই যে ট্রেনিং এর সময়, হ্যাঁ, ট্রেনিং এর সময় আমরা কি করে দিচ্ছি, যে আমাদের একটা ক্লায়েন্ট যতবার হবে ততবার আমরা এই ক্লায়েন্টটাকে তৈরি করব, আমাদের যতগুলো ক্লায়েন্ট, নাম্বার অফ ক্লায়েন্ট লাগবে, এবং ও কি করবে, সার্ভারের সাথে কমিউনিকেশন করে ট্রেনটা হবে, ঠিক আছে, এবং আপডেটটা পাঠাবে। আপডেটটা আসার পর আমাদের কাজ কি বলেন তো, আপডেট আসার পর আমাদের কাজ হচ্ছে গ্লোবাল মডেলকে কি করা বলেন তো, অ্যাগ্রিগেশন করা, তাই না? গ্লোবাল মডেলকে অ্যাগ্রিগেশন করা, এবং আমাদের রেজাল্ট অ্যানালাইসিস যে পার্টগুলো আছে সেই রেজাল্ট অ্যানালাইসিস গুলো করা। ঠিক আছে, ওইটা আমি একটু এখান থেকে দেখাই। দেখেন এখানে দেখেন ওই যে সেম ভাবে আমরা একটা ক্লায়েন্ট নিছি, কিন্তু এটা জাস্ট একটা ফাইলে নেওয়া হয়েছে। আমাদের ডেটা সেটটাকে আমরা এইভাবে ডিফাইন করে নিছি। এটা একটা হসপিটালের ডেটা ধরে রাখেন আপাতত, ঠিক আছে, নিচে আমরা আরো ভালো মতো বুঝবো। এরপরে দেখেন আমাদের যতগুলা ক্লায়েন্ট লাগবে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে রাখছি, এবং ওই যে উপরে যে ক্লায়েন্টটা ছিল আমরা ওটা বারবার ফ্লাওয়ার ক্লায়েন্ট ওটা দিয়ে এখানে কল করব। এই যে দেখেন সার্ভারে এসে আমরা কি করছি, দেখেন আমাদের সার্ভারে একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে, এটা কিসের স্ট্র্যাটেজি, অ্যাগ্রিগেশন স্ট্র্যাটেজি। কি ইউজ করব, ফেড এভারেজ ইউজ করব। দেখেন আমার ইমপ্লিমেন্টও করা লাগতেছে না ফেড এভারেজ, এফএল এর মানে ফ্লাওয়ারের এটাই সুবিধা। আমি এফএল দিয়ে এখানে কিন্তু ফ্লাওয়ার আসলে, সো আমি বলে দিছি জাস্ট ফেড এভারেজ হবে, এবং ওটার ভিতরে কি কি থাকবে এগুলো বলে দিছি। ও নিজেই ফেড এভারেজের যে ইকুয়েশন আছে ওর কাছে সব আছে, ও আমার ডেটাটাকে যখন এগ্রিগেট করবে ওইভাবে কি করে নিবে বলেন তো, অ্যাগ্রিগেশনটা করে নিবে। এরপর আমি কি করতেছি দেখেন, আমার কিছুই করা লাগতেছে, আমি জাস্ট রান সিমুলেশন দিচ্ছি, আমার নাম্বার অফ ক্লায়েন্ট কয়টা এবং সার্ভার কি,
দেওয়া আছে, আমার নাম্বার অফ ক্লায়েন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, ও সার্ভারের সাথে কমিউনিকেট করবে, এবং স্ট্র্যাটেজিটা কি, এই যে স্ট্র্যাটেজি ইকুয়াল টু স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজি কোন স্ট্র্যাটেজিতে অ্যাগ্রিগেশন হবে সব বলে দিছি, ও টোটালটা শেষ করে আমাকে ট্রেনিংটা কমপ্লিট করে ফেলবে। বুঝতে পারছেন কোডের স্ট্রাকচারটা কেমন হবে? জি ভাইয়া। এখন আমি যা করছি বা এখানে যা উদাহরণ দেওয়া আছে এর সাথে আসলে আপনাদের মিলবে না, কারণ আপনারা ধরেন ডিফারেন্ট ডেটা সেট দিয়ে কাজ করবেন, আপনারা ডিফারেন্ট টাইপের অ্যাগ্রিগেশন বা এর উপরে বলছি না, আপনারা প্রাইভেসি বা সিকিউরিটির জন্য লেয়ার অ্যাড করবেন, সো আসলে মিলবে না, কিন্তু আপনাদের কোডিং স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকবে, বুঝছেন? মোটামুটি স্ট্রাকচার এইটাই থাকবে। সো আমার আসলে ইচ্ছাটাই ছিল, মানে আমার টার্গেটটাই হচ্ছে আপনাদের স্ট্রাকচারটার সাথে পরিচয় করানো, যে আসলে স্ট্রাকচারটা কেমন হয়, ঠিক আছে? এরপর অ্যাডভান্স কিছু বলি, অ্যাডভান্স ফ্লাওয়ারের কিছু ফিচার্স আছে, সেগুলা কি দেখেন, আমরা কাস্টম স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা আমরা বলতেছিলাম যে অ্যাগ্রিগেশন স্ট্র্যাটেজিটাকে আমরা কি করতে পারি বলেন তো, নিজেদের মতো করতে পারি। যেমন একটা আমাদের ফেড এভারেজ তো ছিল, ডিফাইন করা ছিল, কিন্তু আমরা চাচ্ছি যে ফেড এভারেজের মধ্যে এক্সট্রা কিছু করব। দেখেন আমরা কি করছি, এটা কাস্টম ফেড এভারেজ নামে একটা এখানে ফাংশন করে নিছি, যেখানে চেঞ্জেসটা আসলে কি, আমরা এখানে কিছু কাস্টম লগিং এবং মডিফিকেশন অ্যাড করতেছি, ঠিক আছে? তো আমাদের কাস্টম লজিকটাকে আসলে দিয়ে দিছি, ঠিক আছে? এবং এই যে প্যারেন্ট, এবং এটার মধ্যে আমরা আসলে কি করতেছি, কাস্টম কিছু লজিক দিয়ে যদি আমরা ওই প্যারেন্টটাকে আবার কল দিই, মানে আমার প্যারেন্ট অ্যাগ্রিগেশনকে কল দিই, তো সেক্ষেত্রে দেখেন কাজটা হবে, মানে আমরা এরকম কাস্টম স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে আসলে ফুল দেওয়া নাই, এখানে আসলে জাস্ট একটা ছোট্টভাবে বোঝানো আপনাদের, যে আপনারা এরকম আসলে একটা ক্লাস তৈরি করে আপনারা এরকম কাস্টম স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে চেঞ্জেসটা করে আসবে বলেন তো, এই যে স্ট্র্যাটেজি ইকুয়াল টু স্ট্র্যাটেজি লিখছেন না, এখানে আসলে জাস্ট এই যে এটা লিখবেন যে কাস্টম ফেড এভারেজ ডট অ্যাগ্রিগেট ফিট, স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে। আমরা ক্লায়েন্ট সিলেকশন স্ট্র্যাটেজি আনতে পারি, আমরা উপরে ওই যে বলতেছিলাম বারবার, ওই যে ক্লায়েন্ট সিলেক্ট করতে পারি, তাই না, বলে আসছি না, দেখেন ওগুলার ইমপ্লিমেন্টেশন তো আপনার জানা লাগবে, তাই না? তো দেখেন আমরা ক্লায়েন্ট সিলেক্ট করে নিতে পারি, অনলি সিলেক্টেড ক্লায়েন্টস উইথ সাফিসিয়েন্ট ডেটা। আমরা এখানে একটা কি করে দিছি, একটা মানে সিস্টেম করে দিছি যে আমাদের মিনিমাম ফিট ক্লায়েন্ট হবে কয়টা, দুইটা, মিনিমাম ইভ্যালুয়েট ক্লায়েন্ট হবে কয়টা, দুইটা, এবং মিনিমাম অ্যাভেলেবেল ক্লায়েন্ট হবে কয়টা, দুইটা, ঠিক আছে? সো ইভ্যালুয়েশন, এই যে ইভ্যালুয়েট ফাংশনটা আপাতত এখানে নান দেওয়া আছে, কারণ এখানে আমরা কাস্টম ইভ্যালুয়েশন ফাংশন আসলে ইউজ করব, ঠিক আছে? যার ফলে কি হবে, যাদের যেসব ক্লায়েন্টের কাছে সাফিসিয়েন্ট বা লার্জ স্কেল ডেটা আছে তাদেরকে নিয়েই আসলে কাজ করবো। এরপর দেখেন আমরা সার্ভার স্টার্ট করছি, সার্ভার ফিট করা স্টার্ট করছি। তো এগুলো আসলে নর্মালি আপনি যদি এইভাবে কোড করতে যান অনেক বড় বড় আসলে কোড হবে, কিন্তু আপনি যদি ফ্লাওয়ার ইউজ করেন এইভাবে ছোট ছোট কোডেই আপনারা আসলে করতে পারবেন, বাট ইটস আসলে একটু জাস্ট শেখাটা হচ্ছে একটু কঠিন, এই হচ্ছে সমস্যা। এবার আসলে আমরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখি মেডিকেল ডায়াগনোসিসের। এখানে বলতেছে 3 হসপিটাল ওয়ান্ট টু collaboratively train a model to diagnose heart disease without sharing patient data, ঠিক আছে? তারা পেশেন্টের নাম টাম বা ডেটা শেয়ার করতে চাচ্ছে না, বাট তারা একটা হার্ট ডিজিজ ডায়াগনোস করবে। কি করতেছে, হসপিটাল এর কাছে কিছু ডেটা আছে, দেখেন এজ, কোলেস্টেরল, ব্লাড প্রেশার, ওর কাছেও সেম আছে, কিন্তু এখানে দেখেন কি বলেন তো, পেশেন্ট গুলা ডিফারেন্ট এবং এই ডেটাটা যাবে না। তারা কি করবে দেখেন, এখানে ক্লায়েন্টকে ডিফাইন করে নিছে, হ্যাঁ, এই যে ইনিট ফিট দিয়ে ক্লায়েন্টকে ডিফাইন করছে, এই যে আগের মতোই আর কি, ক্লায়েন্টটা আসলে এখানকার মতোই হবে, যে ক্লায়েন্টের ভিতরে ইনিট থাকবে, গেট প্যারামিটার, সেট প্যারামিটার, ফিট, ইভালুয়েশন থাকবে, এবং এভাবে আসলে ডেটাটা জাস্ট আমাদের কাছে রেডি আছে। এরপর ক্লায়েন্ট ক্রিয়েট করার জন্য আমরা আসলে ফাংশন করব এবং আমাদের একটা স্ট্র্যাটেজি থাকবে, এবং এখানে হচ্ছে আমরা এফএল সিমুলেশন ডট স্টার্ট সিমুলেশন যখন দিব তখন আসলে কি হবে বলেন তো, এই ডেটার উপরে আমার সিমুলেশনটা স্টার্ট হবে, এবং নাম্বার অফ ইপোক্স এবং নাম্বার অফ ক্লায়েন্টস এর উপরে বেস করে আমরা আসলে কি করতে পারবো, যে আমাদের এফএল মানে সিমুলেশনটা রান করতে পারবো। এবার বলেন যে দুইটা ধরনের জিনিসটা যে দেখাইলাম, আমি
কোর জিনিস কিছু বুঝাই নাই, মানে কোর ভিতরে কিছু যে বুঝাই নাই। আমি আপনাদের দেখাইলাম যে দুই ধরনের এফএল ইমপ্লিমেন্টেশন সম্ভব, একটা ট্রেডিশনাল যেটা আমরা গতদিনও দেখছিলাম একটু, আরেকটা হচ্ছে ফ্লাওয়ার বেস। ঠিক আছে, ফ্লাওয়ারে আমরা কিভাবে করি, দুইটা ডিফারেন্সিয়েশনটা তো বুঝছেন, তাই না? হ্যাঁ, মানে ফ্লাওয়ারে আমার ওই যে অ্যাগ্রিগেশনটা আলাদাভাবে ইমপ্লিমেন্ট করা লাগে নাই, আর সার্ভার আর ক্লায়েন্টের কোডগুলি আরো ইজি হয়ে গেছে। ইজি হয়ে গেছে, কিন্তু সমস্যাটা হয়েছে যে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, আমাদের বিভিন্ন পোর্ট নিয়ে কাজ করতে হচ্ছে, নেটওয়ার্কিং এর কিছু জিনিসপত্র কাজে লেগে যাচ্ছে, তাই না? মানে খুব কমপ্লেক্স কিছু না, বাট আমাদের সার্ভার একটা পোর্টে, যেমন ধরেন আমরা এই যে এখানে উদাহরণ যেটা কোডটা দেখতেছি, এটা হয়তো জুপিটার নোটবুকে দিয়ে আপনি একটা নোটবুকে এটাকে এক্সিকিউট করে ফেলতেছেন, বাট আপনি যখন এফএল এর এরকম কোড ইউজ করবেন, আপনি আসলে নোটবুকে এগুলো করতে পারবেন না, কারণ আপনাকে প্যারালালি মডেলকেও কি বলি প্যারালালি সার্ভারকেও আসলে স্টার্ট রাখতে হবে। সার্ভার কি করবে, ব্যাকগ্রাউন্ডে স্টার্ট থাকবে, হ্যাঁ, একটা পোর্ট নিয়ে ক্লায়েন্টকেও স্টার্ট করতে হবে। এটা কি নোটবুকে সম্ভব? নোটবুক তো সেল বাই সেল কাজ করে, তাই না? সো সেক্ষেত্রে কিন্তু এরকম সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা তখন কি করি, আমরা আসলে ভিএস কোড বা এরকম আইডি গুলো আছে না, আইডি গুলোতে দেখবেন মাল্টিপল টার্মিনাল খোলা যায়। ঠিক আছে, আইডি গুলোতে আসলে মাল্টিপল টার্মিনাল আসলে খোলা যায়। দেখেন এই যে এই টার্মিনালটাকে মাল্টিপল টাইমস খোলা যায় না, দেখেন এখানে একটা, এখানে একটা, এই জায়গায় ক্লিক দিলে দেখবেন এই যে দুইটা টার্মিনাল হয়ে গেছে এখানে। ঠিক আছে, এই যে দুটো টার্মিনাল না, আপনি একটা টার্মিনালে সার্ভারকে স্টার্ট করবেন, আর একটা টার্মিনালে ক্লায়েন্টকে স্টার্ট করবেন। ঠিক আছে, তো তখন যেটা হবে আমাদের, যে যখন আপনি এরকম ডিফারেন্ট দুইটা করবেন, তখন সার্ভার দেখবেন এই টার্মিনালে স্টার্ট আছে একটা পোর্ট নিয়ে, ক্লায়েন্ট এখানে আরেকটা ভাবে কাজ করতেছে। তো এর ফলে কি হয়, দুইজন কমিউনিকেট করতে পারে, এবং এই ট্রেনিংটাকে আসলে কাইন্ড অফ রিয়েল লাইফ ট্রেনিং। যে দেখেন দুইটা আলাদা আলাদা জায়গা, হয়তো সিস্টেম স্পেক্স সেম, এটা মানতেছি, কিন্তু একদম ওই রিয়েল এফএল ট্রেনিং এর মতো একটা ফিল পাওয়া যায়, এবং এটা অনেক মানে আমাদের জন্য অ্যাডভান্টেজও আনে। আবার যারা আরো অ্যাডভান্স করতে চান, আমাদের ল্যাবে যখন পিসি ধরেন ফাঁকা আছে বেশি, একটা পিসিতে সার্ভার হোস্ট করলেন, আমাদের ইউএপির যে কমন সবগুলাই তো একটা কমন ল্যানে আসলে কানেক্টেড। তো যেটা করলেন আপনি হয়তো এমন যে একটা পিসিকে কি বানাইলেন, একটা পিসিকে বানিয়ে নিলেন হচ্ছে সার্ভার, ওর একটা সার্ভার অ্যাড্রেস আছে, একটা আইপি আছে। ঠিক আছে, এরপর যেটা আপনি করলেন সেটা হচ্ছে আপনি আরেকটা কাজ হয়তো করলেন যে আরেকটা পিসিকে ক্লায়েন্ট বানাইলেন এবং ওই অ্যাড্রেসটা দিয়ে দিলেন। তো তখন কি হবে, তারা ওই লোকাল আইপি এর মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেট করে আসলে করবে। ঠিক আছে, এক্ষেত্রে যেটা হবে, আমাদের ভার্সিটির পিসিগুলা কি, কোনোটা তো i5, কোনোটা i7, কোনোটা কি আমাদের আবার ল্যাব রিসার্চ ল্যাবের পিসিগুলো দেখবেন কোনোটা 3090, কোনোটা 4080, কোনোটা 4060, কোনোটা 4090। ঠিক আছে, এই যে জিনিসগুলো আলাদা, কোনোটার 32 GB র্যাম, কোনোটা 64 GB র্যাম, এই যে একটা পার্থক্য আসলো না, একদম রিয়েল এফএল এর মতো ফিলটা আসলে এখানে আসে। ওকে, আমরা খুবই লাস্টের দিকে চলে আসছি। আপনারা হ্যাঁ বলেন। ভাই একটা প্রশ্ন ছিল, আমরা যে কাস্টম স্ট্র্যাটেজি গুলা ভাইয়া আর হচ্ছে ক্লায়েন্ট স্ট্র্যাটেজি গুলা ভাইয়া কেন ইউজ করি, একটু আরেকবার একটু রিক্যাপ করতেন। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা তো দেখলাম যে গতদিন যখন আমরা অ্যাগ্রিগেশন স্ট্র্যাটেজি গুলো দেখতেছিলাম, ওই যে ফেড এভারেজ, হ্যাঁ, মিডিয়ান, তারপর হচ্ছে ট্রিমড মিন, ফেড প্রক্স, ফেড অপ, এগুলো শিখছিলাম না গতদিন, একটু ধারণা পাইছি না যে এগুলো আছে অ্যাগ্রিগেশন। তো এখন দেখেন এগুলো তো সবার কাছে ডিফাইন্ড, তাই না? ফেড অপটের মধ্যে আপনি আর কি বানাবেন, আপনি তো খালি ইউজ করতে পারেন। আপনার আপনি যে এফএল আর্কিটেকচারটা তৈরি করবেন, ওটাতে যদি আমি মডেল ইনভার্সন চালাই, আমি যদি কোনোভাবে জানতে পারি যে আপনার ভেতরে ফেড প্রক্স আছে, ঠিক আছে, আমি যদি মডেল ইনভার্সন চালাই, আমার কাছে চিন্তা করেন তো অনেক ইনফরমেশন আমি লিক করে ফেলতে পারি না, বের করে ফেলতে পারি না ওখান থেকে মডেল ইনভার্সন করে, আমি আপনার অ্যাগ্রিগেশন স্ট্র্যাটেজি সম্পর্কে জানলে।
তো সেক্ষেত্রে আমরা যেটা করি, সব কোম্পানি যেটা করে এই অ্যাগ্রিগেশনটাকে কাস্টম স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে, যেটা ওরা বাদে আসলে কেউ জানে না। ঠিক আছে, এতে সুবিধাটা কি হয়, যে ডেটা লিক হওয়ার চান্স অনেক কমে যায়। বুঝতে পারছেন? বা আমরা বলতেছি না যে আমরা আসলে বিভিন্ন ওই যে কি করব বলেন তো, আমরা বলছি ডিপি করব, ডিপি মানে কি ডিফারেন্সিয়াল প্রাইভেসি করব, সিকিউর অ্যাগ্রিগেশন করব, ব্লক চেইন অ্যাড করব। তো এইগুলা যখন হবে তখন কি আপনার নর্মাল এভার অ্যাগ্রিগেশন অ্যালগরিদম দিয়ে কি আপনি কাজ করতে পারবেন? পারবেন না। কিন্তু তখন কিন্তু আপনার এই কাস্টম স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন আপনি একটা ডিফারেন্সিয়াল প্রাইভেসি ডিজাইন করছেন, যেখানে আসলে আপনি একভাবে নয়েজ মানে কোনো ভাবে নয়েজ ঢুকাইছেন আপনার ডেটার মধ্যে। ঠিক আছে, এই যে নয়েজটা ঢুকাইলেন, এটা কিন্তু সার্ভারকে আবার কি করতে হবে, নয়েজটাকে রিমুভ করতে হবে না? তাহলে অ্যাগ্রিগেটের ভেতরে এসেই আগে কি করতে হবে, নয়েজ রিমুভাল করতে হবে, তাই না? তো এই যে পার্ট আপনি একটা অ্যাড করছেন, বা কিভাবে নয়েজটা রিমুভ করতে হবে এটা খালি আপনি জানেন না, বা যে ইমপ্লিমেন্ট বা ডেভেলপ করছে সে জানে না। তো এইটাই হচ্ছে অ্যাগ্রিগেশনের ভেতরে পার্থক্য। বা আপনি হয়তো এভারেজিং করবেন, অন্যভাবে এভারেজিং করবেন। ঠিক আছে, একটা তো আছে নর্মাল এভারেজিং, আর একটা কি আছে ওয়েটেড এভারেজিং। আপনি দেখা যাচ্ছে ওয়েটেড এভারেজিং করবেন, এটা একটা কাস্টম হইলো না? ফেড এভারেজের একটা কাস্টম হইলো না? এটা গেল এক। আরেকটা জিনিস ছিল হচ্ছে ক্লায়েন্ট সিলেকশন স্ট্র্যাটেজি। আপনি ধরেন ওই যে বললাম যে আমরা অনেক সময় কি করি, ক্লায়েন্ট সিলেক্ট করে করে নিই। কেন? কারণ দেখা যাচ্ছে আমার কোনো ক্লায়েন্ট অনেক বড় ডেটা সেট দিয়ে ট্রেন হয়েছে, কোনো ক্লায়েন্ট খুবই ছোট ডেটা সেট দিয়ে ট্রেন হয়েছে। তো আমরা আসলে এই সময় ক্লায়েন্টগুলোকে এমনভাবে সিলেক্ট করি, ওয়েটের ভিত্তিতে হইতে পারে, ডেটার উপরে, সিস্টেমের রিকোয়ারমেন্টসের উপর মানে ভিত্তিতে হইতে পারে। আমরা ক্লায়েন্টগুলোকে সিলেক্ট করে করে নিয়ে তারপর হচ্ছে সিমুলেশন চালাই। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এরকম সিনারিও কি কি হইতে পারে? যেমন ওই যে বললাম যে ওই যে আপনি যে দেখলেন মডেল টডেল কি হইতে পারে, বায়াসনেস হয়ে যেতে, বায়াস বা মডেলের বায়াস আসতে পারে, বা সিস্টেমের উপর আমরা হায়ার ক্যাপাবিলিটির যে হায়ার এন্ড ডিভাইসগুলো আছে, হাই এন্ড ডিভাইস, সেই ডিভাইসগুলো ইউজ করলে কি পাবো, মানে মোর ভালো ডেটা পাবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই সবের সময় আমরা এরকম যদি সিলেক্টিভলি কাজ করি, কিছু নিয়ে যদি এভাবে করি, তাহলে আমরা সেটাকে কি করতেছি, ক্লায়েন্ট সিলেকশন স্ট্র্যাটেজি। তো আমরা এখানে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, যেমন এখানে দেখেন একটা স্ট্র্যাটেজি ইউজ করছে কি, যে ফিটিং এর জন্য মিনিমাম ক্লায়েন্টস 2টা হওয়াই লাগবে, ইভালুয়েশনের জন্য মিনিমাম ক্লায়েন্টস 2টা হওয়াই লাগবে। ঠিক আছে, এখানে সেটা খুব কঠিন কিছু উদাহরণ দেওয়া নাই। ঠিক আছে, তো এই ধরনের কিছু আপনি বলতে পারেন কি মিনিমাম, মানে আপনার মিনিমাম 5টা ক্লায়েন্ট হইলে তখন মডেল ফিট হবে বা ইভালুয়েট হবে। ঠিক আছে, এই আর কি আপনি করে নিচ্ছেন। আচ্ছা, তাহলে চলেন আমরা সামনের দিকে আগাই। বেনিফিটস এন্ড লিমিটেশনস এর একটা সামারি। এখানে দেখেন আমরা বলছি বেনিফিটস এফএল কি, প্রাইভেসি প্রিজার্ভেশন বা প্রিজার্ভ করে, র ডেটা নেভার লিভস দ্য সোর্স, র ডেটা আসলেই যায় না, লিগাল কমপ্লিয়েন্স যেগুলো আছে, স্যাটিসফাই জিডিপিআর, এইচআইপিপি এর রেগুলেশন যেগুলো আছে, যেটা আমরা কতদিন দেখতেছিলাম, এগুলাকে কি করে, স্যাটিসফাই করে। রিডিউস কমিউনিকেশনস, অনলি মডেল আপডেটস ট্রান্সফার হয়, সো কমিউনিকেশনটা রিডিউস হয়, সার্ভারের উপর চাপ কমে। ডিস্ট্রিবিউট লার্নিং, লিভারেজেস কোলাবোরেটিভ ইন্টেলিজেন্স, কি করে ওরা কোলাবোরেটিভলি আর কি কাজ করে, কি করে একটা ডিস্ট্রিবিউটলি ওরা লার্ন করতেছে। স্কেলেবিলিটি কি, ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ পার্টিসিপেন্টস, এর মধ্যে আমরা আসলে মিলিয়ন পার্টিসিপেন্টকে হ্যান্ডেল করতে পারি। লিমিটেশন গুলা কি কি, কমিউনিকেশন ওভারহেড, মাল্টিপল রাউন্ডস অফ কমিউনিকেশন নিডেড। ঠিক আছে, আমাদের আসলে দেখেন আমরা এই যে জি বোর্ড আমরা বলছি না, একটা রেগুলারলি আপডেট সার্ভারের কাছে যায় বা গ্লোবাল মডেলের কাছে যায়, সো এটাকেই বলতেছে মাল্টিপল রাউন্ডস অফ কমিউনিকেশন নিডেড। ঠিক আছে, একবার গেলেই আসলে গ্লোবাল মডেল একদম টপ নচ হয়ে যাবে না, এরকম করতে 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 3 মাস 4 মাস 5 মাস এরকম আপডেট নিতে নিতে হবে। আর এটা কি নন আইআইডি ডাটার জন্য ঝামেলা করে, অ্যাফেক্টস দ্য পারফরমেন্স, সিস্টেম হেটেরোজেনিটি, ডিফারেন্ট ক্লায়েন্ট ক্যাপাবিলিটিস, এটা তো আপনার বলছি, দেখাই কথা বলছি। সিকিউরিটি কনসার্ন, মডেল আপডেটস ক্যান স্টিল লিক ইনফরমেশন, র ডেটা লিক হওয়ার চান্স নাই, কিন্তু মডেল ইনভার্সন করে আমরা আসলে কি মডেল আপডেট থেকে র ডেটার মতো ডেটা জেনারেট বা অরিজিনাল ডেটার মতো ডেটা জেনারেট করতে পারি, যেটা আমাদের জন্য একটা কনসার্ন হয়ে দাঁড়ায়। আর এটা কি,
কোঅর্ডিনেশন কমপ্লেক্সিটি, ম্যানেজিং মেনি ক্লায়েন্ট ইজ চ্যালেঞ্জিং। বিশেষ করে যখন আমরা হায়ার কমপ্লেক্সিটি কোনো অ্যালগোরিদম ইউজ করতেছি, কমপ্লেক্স সিস্টেম ইউজ করতেছি, তখন এটা আমাদের জন্য একটু মানে কোড করা বা ম্যানেজ করা একটু খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। এরপর আছে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ এবং ফিউচার ডিরেকশন। আমরা আসলে কি কি রকমের কাজ আসলে করতে পারি, যেটা আমি বলতেছিলাম রিসেন্টলি আসলে কি হইতেছে, পার্সোনালাইজড ফেডারেটেড লার্নিং হচ্ছে, কাস্টম মডেলস ফর ইচ ক্লায়েন্ট। মানে আগে যেটা ছিল প্রত্যেক ক্লায়েন্টের জন্যই আসলে সেম ধরনের মডেল ইউজ করা হইতো, কিন্তু আমরা আজকে কি দেখলাম, দেখেন আমরা একটা ক্লাসিফিকেশন দেখছিলাম না যে ব্যাংক এবং ই কমার্সের, ব্যাংকের যে ধরনের মডেল দরকার ই কমার্সে কি সেম ধরনের মডেল দরকার না তো। সো আমরা দুই জায়গায় আসলে কাস্টম মডেল ইউজ করি। তো এর ফলে কি হচ্ছে, পার্সোনালাইজড ফেডারেটেড লার্নিং, মানে এক একটা ক্লায়েন্ট এক এক রকম মডেল দিয়ে ট্রেন হচ্ছে, ওই আপডেটটা গ্লোবাল একটা মডেলের কাছে এসে, একরকম কাস্টম মডেলের কাছে এসে কি হচ্ছে, অ্যাগ্রিগেটটা হচ্ছে। আরেকটা কি আছে, ফেডারেটেড ট্রান্সফার লার্নিং, যেখানে কি হয়, নলেজ ট্রান্সফারটা হয় অ্যাক্রস ডোমেইনস, যেটা আমরা উপরে দেখছি। আরেকটা কি আছে, ব্লকচেইন বেসড এফএল, এটার কাজ কিছু হইছে, এখনো স্কোপ আছে। এজ এআই ইন্টিগ্রেশন এফএল অন আইওটি ডিভাইসেস, ঠিক আছে। মানে আইওটি ডিভাইস গুলা কি দেখেন আমাদের সাথে দৈনিক প্রায় 24 ঘন্টা কানেক্টেড, ঠিক আছে। সো এগুলাতে কিভাবে এফএল কে ইন্ট্রোডিউস করা যায়, এজ এআই বলতে বলছে আমাদের এজ ডিভাইস যেগুলো আছে তার সেখানে ইন্টিগ্রেশন করা এফএল কে। আরেকটা জিনিস যেটা আমি আপনাদের মেনশন করছি যে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে প্রাইভেসি প্রিজার্ভিং টেকনিক্স, যেমন এখন আর নর্মাল এফএল চলতেছে না, এফএল উইথ ডিফারেন্সিয়াল প্রাইভেসি বা এফএল উইথ সিকিউর অ্যাগ্রিগেশন, এ ধরনের কাজ এখন হচ্ছে। সো আপনারা এই এমার্জিং ট্রেন্ডগুলোকে ফলো করতে পারেন, এগুলো নিয়ে আসলে কাজ করতে পারেন। ইন্ডাস্ট্রিতে কি ধরনের এফএল, মানে কোন কোন ইন্ডাস্ট্রিতে এফএল ইউজ হচ্ছে বা তারা কিভাবে কারা কারা অ্যাডপ্ট করতেছে, হেলথ কেয়ার, ফাইন্যান্স, টেলিকমিউনিকেশনস, অটোমোটিভ এবং স্মার্ট সিটিজ। স্মার্ট সিটিজে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য, অটোমোটিভে অটোনোমাস ড্রাইভিং এর জন্য, ফাইন্যান্সে ফ্রড ডিটেকশন, যেমন ব্যাংক বা এই ধরনের ফাইন্যান্সিয়াল জিনিসগুলোকে ফ্রড ডিটেকশন, রিস্ক অ্যাসেসমেন্ট, এবং হেলথ কেয়ারে ড্রাগ ডিসকভারি এবং মেডিকেল ইমেজিং এর জন্য আমরা আসলে এফএল এখন মানে ইন্ডাস্ট্রিগুলো আসলে এফএল কে অ্যাডপ্ট করতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এখানে কিছু রেফারেন্সেস দিয়ে দিচ্ছি, যেটা আপনাদের গত দিন আসলে দেখাইছিলাম, এই যে flower.dev, এখান থেকে আসলে আপনারা দেখতে পারেন এই ডকের মধ্যে যেখান থেকে শুরু করবেন, এই যে হোয়াট ইজ ফেডারেটেড লার্নিং থেকে, এবং ওখানে আসলে পাইটর্স দিয়ে করা আছে দেখবেন, আবার একই সাথে টেনসরফ্লোতেও আছে। পাইটর্স ইজ মোর পাওয়ারফুল দেন টেনসরফ্লো, বাট আমি আসলে টেনসরফ্লোতে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, আমি পাইটর্সে শিফটই করতে পারতেছি না। বাট আপনারা চাইলে পাইটর্স দিয়ে শুরু করতে পারেন, বাট আবার যারা একটু ধরেন একটু রিল্যাক্সে কাজ করতে চান তারা আসলে টেনসরফ্লোতে শিফট থাকতে পারেন। এখানে যেসব জিনিসপত্র ইউজ হয়েছে এর ভিতরে দুটা পেপারের কাজও আসলে কিছু কথাবার্তা এখানে আনা হয়েছে, এবং আপনাদের জন্য সাজেস্টেড অফিসিয়াল টিউটোরিয়াল এক্সাম্পল এই flower.dev-এই আছে, এবং আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে যে কথা বলছি সেগুলো আসলে এখানে বলা আছে, ঠিক আছে। আমাদের যে টেনসরফ্লো মানে আমরা যে ইটারেটিভ করি সেখানে যে টেনসরফ্লো ফেডারেটেড ইউজ করি সেটাও এখানে দেওয়া আছে। আমরা যে ফ্লাওয়ার থেকে যে ফ্রেমওয়ার্ক ইউজ করে করি সেখানকার লিঙ্কও এখানে দেওয়া আছে। পাইশিপ দিয়েও করা যায়, এখানকার সেটারও লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনারা এই লিঙ্কগুলো ঘেটে ঘেটে একটু এই জিনিসগুলোকে দেখতে পারেন। লাস্ট পর্যন্ত সামারি হচ্ছে আমরা কি কি কভার করছি। আমরা প্রথম থেকে যদি বলি, আজকের এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ এফএলটা দেখছি, যার মধ্যে তিনটা ছিল হরাইজন্টাল, ভার্টিক্যাল ট্রান্সফার, ক্লায়েন্ট পার্টিসিপেশন মডেল দেখছি, ক্রস সাইলো ভার্সেস ক্রস ডিভাইস, মেজর চ্যালেঞ্জেস গুলো দেখছি এফএল ইমপ্লিমেন্টেশনে। আমরা ফ্লাওয়ার ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত হয়েছি, আমরা ফ্লাওয়ার ফ্রেমওয়ার্কে কিছুটা বেসিক পুরো জানছি যে কোর কম্পোনেন্ট কা, হ্যাঁ আমরা সেটআপ দেখছি বা কিভাবে সেটআপ করে নিতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয়, আমরা বেসিক কিছু ইমপ্লিমেন্টেশনও দেখছি, আমরা রিয়েল ওয়ার্ল্ড কিছু অ্যাপ্লিকেশন এবং ইউজ কেসেসও দেখছি, ঠিক আছে। সো আমরা যারা এফএল এ কাজ করব আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, ঠিক আছে। এই ক্লাসটা আসলে আপনাদের জন্য একদম সামনের রিসার্চের
মানে কিছু জিনিস আপনাদের হাতে ধরায় দেওয়া, ঠিক আছে, এইগুলো আপনারা কি করতে পারেন যাতে ইউজ করতে পারেন। এবার বলেন আজকের ক্লাসের কোনো টার্মে আপনাদের কোনো কনফিউশন ছিল কিনা, থাকলে কোন টার্মটা ওটা নিয়ে আমরা কথা বলি, না হলে বেসিক কথাবার্তা বলে আমরা আজকে আমাদের সেশনটা শেষ করব। আমাদের কি কারো কোনো কোশ্চেন নাই? ভাই আপনার রিসার্চ ফাইল গিটটা কি প্রাইভেট করা? হ্যাঁ প্রাইভেট করা। আচ্ছা ওইগুলো লাগবে? দেখতাম আর কি ভাইয়া। দেখতেন আর কি না? জি আচ্ছা মেবি আই ক্যান মেক ইট পাবলিক, অথবা আমি আপনাদেরকে আসলে কিছু ফ্লাওয়ারের কোড প্রোভাইডও করতে পারি। আচ্ছা যান পাবলিক করে দিচ্ছি, সমস্যা নেই, এইগুলা অনেক আগে হয়ে গেছে, সো পাবলিক করলে আহামরি ক্ষতি আমার নাই। আর কারো কোনো ইস্যুস? আচ্ছা নাও ইট ইজ পাবলিক, আপনারা দেখতে পারবেন। ওকে এবার বলেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কিছু জানার আছে কিনা about FL or research? কারোর কোনো কোশ্চেন নাই? ওকে দেন আমরা শেষ করি। অ্যান্ড আম সরি আমি আজকে সেশনটা একটু কম লেন্দি করছি, কজ ডিপার্টমেন্টে খুবই প্রেশার চলতেছে। আমি জাস্ট আপনাদের সেশন শুরু করার জাস্ট 5 মিনিটস আগে আমি বাসায় ঢুকছি আজকে, ঠিক আছে, আমার সেই 11টায় গেছি। অ্যান্ড জাস্ট আমি নিশাদকে মেসেজও দিছিলাম যে আমি জানি না আজকে আমি সঠিক টাইমে শুরু করতে পারবো কিনা। যাই হোক আমি প্রায় 50-এর পর 6টা 50-এর পর বাসায় আসছি। হ্যাঁ 53তেও আমি রাস্তায় ছিলাম, তারও পরে আসলে বাসার ভেতরে ঢুকছি। অ্যান্ড যাই হোক তারপর মোটামুটি সঠিক টাইমে আসলে আমি শুরু করতে পারছি, বাট ডিউ টু দ্যাট আমি একটু সেশনটাকে কম লেন্দি করছি, বাট ট্রাই করছি আপনাদের মানে যেটা করছি আসলে জিনিস কিছু বাদ দিই নাই, কিছু ডেসক্রিপশন আসলে আমি কমাই দিছি যাতে আসলে সেশনটা একটু কম লেন্দি হয়। বাট আশা করি আমি আমার 2টা ক্লাসে চেষ্টা করছি এফএল কি, এফএল এর ডিফারেন্ট যে কি কি জিনিসপত্র আছে, ইদানিং রিসার্চ ট্রেন্ডসটা কি, এবং আপনারা কিভাবে নিজেদের মানে নিজেদের কাজে এগুলাকে ইউটিলাইজ করতে পারেন, এগুলো আপনাদের ধরায় দেওয়ার। ফার্দার আশা করি আপনারা এগুলো নিয়ে পড়ালেখা করবেন, অ্যান্ড দেন আমরা আপনাদের থেকে একটা ভালো আসলে একটা আউটপুট আশা করতেছি পাবো। ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল যে মানে পার্সোনালাইজ মডেল যেগুলি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা মডেল বানানো, হ্যাঁ তো এখানে আমার ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য প্যারামিটার গুলি ডিফারেন্ট হয়ে যাবে না? আচ্ছা প্যারামিটার আসলে ডিফারেন্ট হবে বলতে এইটার আসলে আপনি যখন ক্লায়েন্টের আপডেটটা পাঠান,
ঠিক আছে? আপনি তো দেখেন ক্লায়েন্টের মডেল নাই ডিফারেন্ট হবে, ডেটা কিন্তু খুব সিমিলার টাইপেই থাকবে, ঠিক আছে? যেটার ফিচার আলাদা, ডেটা সেম। তো সেক্ষেত্রে প্যারামিটার ডিফারেন্ট হবে না, ঠিক আছে? বা কোনো কোনো কেসে হইতেও পারে, সেটা আপনাকে আবার হ্যান্ডেল করতে হবে সার্ভারে এনে, ঠিক আছে? বিফোর অ্যাগ্রিগেশন সেটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। এখন এই কোশ্চেনটার উত্তরটা আসলে হচ্ছে ডিপেন্ড করতেছে হোয়াট ইজ ইউর টপিক এবং আপনি কিভাবে জিনিসটা করতে চাচ্ছেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, যেমন ধরেন ইমেজ ক্লাসিফিকেশনের জন্যই কিন্তু অনেক মডেল আছে, সিএনএন আছে, মোবাইল নেট আছে, রেসনেট আছে, তাই না? ইনসেপশন আছে। এখন সবগুলো তো ইমেজ করে, তাই না? তো হ্যাঁ, বেসিক সিএনএন আছে। তো আপনি এক একটার জন্য এক একটা দিলেন, তো ওদের ডেটা কিন্তু সেমই হবে, মানে মডেল আপডেট বা প্যারামিটারটা কিন্তু সেমই হবে। আপনাকে সিস্টেম করে গ্লোবাল সার্ভার যখন আপডেট করবেন তখন। আর এইসব গুলা নিয়ে এই যে টার্মটা পার্সোনালাইজড এফএল, এই জিনিসটা নিয়ে একটু পড়ালেখা করতে হবে হচ্ছে আপনাদের। পার্সোনালাইজড এফএল নিয়ে একটু পেপার পড়েন, দু একটা পেপার দেখেন। পেপারের কি দেখবেন? অ্যাবস্ট্রাক্টটা প্রথমে তো টাইটেল পার্সোনালাইজড এফএল লিখে সার্চ দিলেই আসলে আপনার গুগল স্কলার থেকে কিছু এরকম পেপার পাবেন। তাদের মেথোডোলজিটা পড়েন, তারা কি তাদের টোটাল ইমপ্লিমেন্টেশনের যে বর্ণনাটা ওটা তো থাকে মেথোডোলজিতে, ওইটা আপনারা আসলে পড়বেন। পড়লে বুঝতে পারবেন যে তারা আসলে কি করছে, কিভাবে এই কেসগুলো হ্যান্ডেল করছে। বুঝতে পারছেন প্রিয়ম? জি ভাই, বুঝতে পারছি। আর স্কোপ যেটা আপনি বলছিলেন প্রথমে, এই পার্সোনালাইজ এফএল, এটার উপরই আর কি মানে ফিউচারে কাজ করা যেতে পারে, মানে আমরা আর কি কাজ করতে পারি। হ্যাঁ, এরকম কিন্তু অনেকগুলা বললাম, ওই যে পার্সোনালাইজড এফএল আছে, ঠিক আছে? তারপরে যে টাইপস যেগুলো ছিল ভার্টিক্যাল, হরাইজন্টাল, তারপরে ফেডারেটেড ট্রান্সফার লার্নিং, ঠিক আছে? এরপর হচ্ছে আমি আপনাদের আরো বললাম যে প্রাইভেট আর প্রাইভেসি আর সিকিউরিটির জন্য আপনারা কি করতে পারেন, শুধু এফএল না করে এফএল উইথ জিপি বা এফএল উইথ সিকিউর অ্যাগ্রিগেশন বা ডিফারেন্ট প্রাইভেসি, এফএল উইথ ব্লকচেইন, এই ধরনের জিনিসগুলো করতে পারেন, ঠিক আছে? এতে কি হবে বলেন তো? কাজটাও নতুন, আপনার নোবিলিটিও থাকবে এবং একটা ভালো রিসার্চ হবে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আর কেউ? আর কেউ? আচ্ছা, তাইলে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে এখানেই শেষ করি। হয়তো অন্য কোথাও অন্য কোনো ভাবে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে আমি যদিও চিনি না, বাট কয়েকজনকে চিনি, কথা হয়। তো অন্য কোনো ভাবে হয়তো কথা হবে আপনাদের সাথে। তো আপনারা ভালো থাকেন, বেস্ট অফ লাক, ভালো মতো রিসার্চ করেন। আর কিছুদিন পর প্রি ডিফেন্স আছে, হয়তো প্রি ডিফেন্সের কোনো একটা বোর্ডে থাকবো। আপনাদের মধ্যে কারো কারো প্রেজেন্টেশন তখন দেখার সুযোগ হবে আমার। হয়তো তখন কারো কারো যদি দেখি এফএল এর কাজ আছে, তখন হয়তো নিজের কাছে ভালো লাগবে যে আচ্ছা ওরা জিনিসটা বুঝছিল এন্ড কাজটা করছে। সো এই তো, ভালো থাকেন এন্ড বেস্ট অফ লাক ফর ইউর রিসার্চ। আমি বিদায় নিচ্ছি। ক্লাবের যারা আছেন তারা যদি কিছু অ্যাড করতে চান অ্যাড করেন, আমি লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।